আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আমরা আমাদের ক্লাসটা শুরু করতে চাচ্ছি। ক্লাস নেওয়ার কথা ছিল না, তারপর হুট করে হচ্ছে যে আমরা চলে আসলাম আপনাদের সাথে দেখা করার উদ্দেশ্যেই আর কি। ক্লাসটা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, ক্লাসটা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা, এই বিষয়টা একটু আমাকে দ্রুত ক্লিয়ার করে ফেলেন প্লিজ। ক্লাসটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা এবং ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু দ্রুত একটু ক্লিয়ার করে ফেলেন। কেমন? দ্রুত একটু ক্লিয়ার করে ফেলেন প্লিজ। একটু প্লিজ একটু বলতে হবে, হ্যাঁ? একটু দেখতে পাচ্ছেন কিনা এবং ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, যাক। যদি শোনা যায় বা দেখা যায় তাহলে আমরা আমাদের ক্লাসটা কিন্তু শুরু করব। কেমন? যদি শোনা যায় বা দেখা যায় তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। ঠিক আছে? ঠিক আছে? আচ্ছা, সুলতানা রাজিয়া, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ঠিকঠাক শুনতে পাচ্ছেন তো সবাই? শুনতে পাচ্ছেন না? আচ্ছা, সবাইকে একটু অনুরোধ করতে চাচ্ছি, ক্লাসটা শুরুর পূর্বে আপনারা আপনাদের নিজ জায়গা থেকে একটু ভালো বেশে হোক আর ভালো না বেশে হোক, যেভাবেই হোক না কেন, ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন, যাতে করে ক্লাসটা অন্যদের কাছে পৌঁছাতে পারে এবং তারা এই ক্লাসটা থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। কেমন? আচ্ছা, আসেন তাহলে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। আমরা দেখছিলাম যে 18তম শিক্ষক নিবন্ধন, 18তম শিক্ষক নিবন্ধনের যেই প্রশ্ন 2024 সালে কলেজ পর্যায়ে, যেটা এই 2024 সালে কলেজ পর্যায়ে যে প্রশ্নগুলো হয়েছিল, ওই ইংরেজি প্রশ্নের সমাধান কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করব। কেমন? আচ্ছা, মোটামুটি 25টা মতো প্রশ্ন আছে। এই প্রশ্ন সমাধান কিন্তু আমি দিব। তার আগে আমার করণীয় হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে যাওয়ার সাথে সাথে আপনি কি করবেন, আপনি উত্তরটা একটু কমেন্ট করে দিবেন। এটা হচ্ছে আপনার কাজ। ওকে? আচ্ছা, আসেন তাহলে, আসেন আমরা প্রথম থেকে একটু শুরু করি। হ্যাঁ, প্রথম থেকে একটু শুরু করি। আসেন, খেয়াল করেন। টু রিড বিটুইন দ্য লাইন্স, টু রিড বিটুইন দ্য লাইন্স, এই যে এই ফ্রেজটা, এই ফ্রেজ বা এই ফ্রেজের অর্থটা কি? টু রিড বিটুইন দ্য লাইন, টু রিড বিটুইন দ্য লাইন, আপনারা একটু দ্রুত কমেন্ট করে দেবেন। হ্যাঁ, হ্যাঁ, রাজিয়া সুলতানা, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি, অনেক অনেক ভালো আছি। একটু লিখে দেন তো ভাই প্লিজ। এবং নিজ জায়গা থেকে প্লিজ ক্লাসটা শেয়ার করে দিবেন। হ্যাঁ, নিজ জায়গা থেকে প্লিজ 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 ক্লাসটা শেয়ার করে দিবেন। আচ্ছা, টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স, এটার মানে হচ্ছে কোনো কিছুর হিডেন মিনিং। হিডেন মিনিং অ্যাকচুয়ালি বলতে চাচ্ছে কি এটাকে বোঝায়। কেমন? আমি এক ধরনের বললাম, আমি একটা কথা বললাম, কিন্তু এই কথার তাৎপর্য কি বা এর গুরুত্বটা কি, এর ভিতরে কি বোঝাচ্ছে, এইটা দিয়ে কি বোঝাচ্ছে, এর ভিতরের গল্পটা জানার নামটাই হচ্ছে হিডেন মিনিং। কেমন? আচ্ছা, তাহলে হিডেন মিনিং যদি বলতে যাই তাহলে এটাই হয় টু রিড বিটুইন দ্য লাইন। দুইটা লাইনের মানে পড়া না, এটা হচ্ছে হিডেন মিনিং। তাহলে হিডেন মিনিং কোনটা একটু দেখি। এই হিডেন মিনিং কেবল উত্তর কোনটা দেখেন। রিড কুইকলি, টু রিড, লিভিং স্পেস না, কনসেন্ট্রেট না, মনোযোগ দিয়ে পড়া না, স্পেস দিয়ে পড়া নাকি দ্রুত পড়া না, টু গ্রাস্প দ্য হিডেন মিনিং। হিডেন মিনিংটা হচ্ছে কি করা, ধরে ফেলা বা হচ্ছে আপনার বুঝতে পারা। তাহলে কেবল উত্তর কিন্তু আমরা সি নাম্বারটা পাবো, অন্য কোনোটা আপাতত নিতে পারবো না মানে নিতে পারবো না। ওকে? আচ্ছা, এক নম্বরে গেল। 2 নম্বরে আসে, ড্যাশ মাদার রোজ ইন হার, ড্যাশ মাদার রোজ ইন হার, তার ভিতর মাতৃত্ব জেগে উঠলো, তার ভিতর পিতৃত্ব জেগে উঠলো, তার ভিতর ভ্রাতৃত্ব জেগে উঠলো। এই যে জেগে ওঠার ব্যাপারটা, ভাই না জেগে ভ্রাতৃত্ব জাগে, মা না জেগে মাতৃত্ব থাকে, বাবা না জেগে পিতৃত্ব বা পিতা না জেগে পিতৃত্ব জাগে। তাহলে দেখেন, মাথায় রাখবেন যে দা এবং ইনের মধ্যে, মাথায় রাখেন, দা এবং ইনের মধ্যে যদি কোনো নাউন বসে, কোনো কমন নাউন বসে, কোনো কমন নাউন, কি নাউন, কোনো কমন নাউন যদি বসে, তাহলে এটা আর কমন নাউনকে বোঝায় না। দা এবং ইন, আবার বলছি, দা এবং ইন, দা এবং ইনের মধ্যে কোনো কমন নাউন বসলে সেটা কমন নাউনকে বোঝায় না। সেটা তখন কমন নাউনের বৈশিষ্ট্য, কমন নাউনের গুণ গুণ এইটাকে বোঝায়। তাহলে আমরা বলতে পারি দা দা মাদার রোজ ইন হার, তার ভিতর কি জেগে উঠলো, মা নাকি মাতৃত্ব, মাতৃত্ব জেগে উঠলো। তার মানে এখানে অপশনটাই, এইটা আর্টিকেলটা হবে দা। দেখেন, দা এবং ইনের মধ্যে যদি কোনো কমন নাউন বসে, এই কমন নাউনটা আর কমন নাউনকে বোঝায় না, এটা তখন হচ্ছে গুণকে বোঝায়, কমন নাউনের গুণকে বোঝায়। কেমন? কমন নাউনের গুণ। কেমন?
এটা মা বোঝায়নি, এটা কি বুঝিয়েছে? মাতৃত্ব। এটা কি বুঝিয়েছে? মাতৃত্ব। এটা কি বুঝিয়েছে বলেন? এটা বুঝিয়েছে মাতৃত্ব, মাতৃত্ব, মাতৃত্ব। ওকে, আচ্ছা, এটা বুঝিয়েছে মাতৃত্ব, মাতৃত্ব, মাতৃত্ব। ওকে, ডান। এটা বুঝিয়েছে কি? মাতৃত্ব। দেখি রে। ওকে, ডান। আসেন, এরপরে এরপরের অংশটুকু একটু খেয়াল করেন। তাহলে মাথায় রাখতে হবে যে এখানে হচ্ছে মা দিয়ে কি? মাতৃত্বকে বুঝিয়েছে। এবং আপনাকে যদি একটু কমেন্ট করতে বলি, একটু কমেন্ট করেন মাদার। মাদারটা এখানে কোন নাউন? তাহলে অপশনে বললাম কমন নাউন, অপশনে বললাম হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বলেন, একটু কমেন্ট করেন, এটা কি কমন নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? মাদারটা যদি আপনাকে বলি মাদারটা কোন নাউন, এখানে মাদারটা কোন নাউন? মাদারটা কোন নাউন? এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন? আচ্ছা, আপনারা বলেন, একটু দ্রুত বলতে হবে, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি এটা কমন নাউন? প্লিজ একটু বলতে হবে, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কমন নাউন? প্লিজ 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 একটু বলে দেন তো ভাইয়া, এটা কি অ্যাবস্ট্রাক্ট নাকি কমন নাউন? এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কমন নাউন? কোনটা? এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কমন নাউন? কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে? একটু জানিয়ে দেন, দ্রুত দ্রুত, একটু দ্রুত বলে দিতে হবে কোনটা উত্তর হবে। কেমন? যে এটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন নাকি কমন নাউন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভালো উত্তর দিচ্ছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ক্লাসটা কিন্তু এখনো শেয়ার করেননি, অনেকেই ক্লাসটা শেয়ার করেননি। বন্ধুদেরকে মেনশন দিচ্ছেন যারা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। লাকি লাকি আক্তার কিন্তু কমন নাউন বলছেন। নো, এটা কিন্তু কমন নাউন হওয়ার কোনো সুযোগ নাই। এটা কমন নাউন হিসেবে বসেছে, এটা হয়নি। এটা কমন নাউন নরমালি, কিন্তু বাক্যে এখানে কমন নাউন হিসেবে বসে নি। এটা মা বোঝায় না, এটা কি বোঝায়? মাতৃত্ব বোঝায়। কি বোঝায়? মাতৃত্ব বোঝায়। এটা মাতৃত্ব বোঝায়, এই জন্য এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন বলেন? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কেমন? এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ফাইন। আসেন, তাহলে খেয়াল করেন, তাহলে খেয়াল করেন এই জায়গাটুকুতে আমরা উত্তর দিচ্ছি কি? তাহলে এইখানে উত্তর দিচ্ছি হচ্ছে দ্য মাদার রোজ ইন হার। তার ভিতর মাতৃত্ব জেগে উঠলো। ওকে, আচ্ছা, আসেন এরপরে দেখেন, ড্যাশ উড হ্যাভ কল্ড হার। উড হ্যাভ কল্ড হার কন্ডিশনাল বাক্যে আপনি পড়েছেন। কন্ডিশনাল বাক্য হচ্ছে 3-4 প্রকার। একটা জিরো কন্ডিশনাল, একটা ফার্স্ট কন্ডিশনাল, একটা সেকেন্ড কন্ডিশনাল, একটা থার্ড কন্ডিশনাল, অনেকগুলা। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন, যেটা জিরো কন্ডিশনাল সেটা তো চিরন্তন সত্য, দুই দিকেই প্রেজেন্ট হয়। দুই দিকে কি হয়? প্রেজেন্ট হয়, এটা আমরা জানি। কিন্তু ফার্স্ট কন্ডিশনালে প্রথমটা হয় উইল, দ্বিতীয় অংশটুকুতে ফার্স্ট কন্ডিশনালে দ্বিতীয় অংশটুকুতে উইল। আচ্ছা, তারপরে হচ্ছে হয় সেকেন্ড কন্ডিশনালে উড, আর থার্ড কন্ডিশনালে হয় উড হ্যাভ। কি হয়? উড, উড হ্যাভ। থার্ড কন্ডিশনালে কি হয়? উড হ্যাভ। তাহলে উইল, উড, উড হ্যাভ। থার্ড কন্ডিশনালে এইটা হচ্ছে উড হ্যাভ। আমরা এরকম পড়েছি যে ইফ যুক্ত অংশ, এটা কন্ডিশনাল বাক্য যেহেতু, ইফ যুক্ত অংশ যদি কোনো সময় ভি1 থাকে, তাহলে ইফ মুক্ত অংশটা অবশ্যই হচ্ছে উইল থাকে। কি থাকে বলেন? উইল বা উইল এর সমজাতীয় যেগুলো থাকে। সেকেন্ড কন্ডিশনালে আমরা দেখেছি ইফ যুক্ত অংশ যদি পাস্ট থাকে, ভি2 থাকে, তাহলে এখানে উইলটা না হয়ে মডালটা হয়ে যায় উড। কি হয়ে যায়? মডালটা হয়ে যায় উড। কেমন? তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট হলে ওইদিকে উইল হয়, ইফ যুক্ত অংশ ভি2 হলে এদিকে উড হয়। আবার ইফ যুক্ত অংশ যদি কোনো সময় হচ্ছে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, বা যেটাকে আমরা বলি, যেটাকে আমরা কি বলি বলেন? যেটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট। কি বলি? পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট। ইফ যুক্ত অংশ যদি কোনো সময় পাস্ট পারফেক্ট হয়, তাহলে ওই ইফ মুক্ত অংশটা হবে উড হ্যাভ প্লাস ভি3, উড হ্যাভ প্লাস ভি3। এই যে তিনটা কন্ডিশনাল আমরা দেখছিলাম। 4টা কন্ডিশনাল মধ্যে যে ফার্স্ট জিরো কন্ডিশনাল তো আমরা জানি। তাহলে ইফ যুক্ত অংশ প্রেজেন্ট হলে ওইটা উইল, ইফ যুক্ত অংশ ভি2 হলে, পাস্ট হলে ওদিকে উড, আর ইফ যুক্ত অংশ হ্যাড প্লাস ভি3 হলে ওদিকে হয় উড হ্যাভ ভি3। কেমন? তাহলে উইল উড, উড হ্যাভ। একইভাবে ক্যান, কুড হ্যাভ, শ্যাল, শুড হ্যাভ, মে, মাইট হ্যাভ। এই তো ব্যাপারগুলো থাকে। তাহলে খেয়াল করেন, এখানে যেহেতু উড হ্যাভ ভি3 আছে, এখানে যেহেতু উড হ্যাভ ভি3 আছে, এখানে যেহেতু উড হ্যাভ ভি3 আছে, তাহলে উড হ্যাভ ভি3 থাকলে অটোমেটিকলি ইফ যুক্ত অংশটাই আসবে কি? ইফ যুক্ত অংশটাই আসবে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3। আচ্ছা, আসেন তাহলে এবার দেখা যাক। খেয়াল করেন, এই জায়গায় দেখেন কি আছে? উড হ্যাভ। এই যে দেখেন উড হ্যাভ ভি3 আছে, উড হ্যাভ ভি3। এই যে দেখেন, এটা যদি উড হ্যাভ ভি3 থাকে,
তাহলে এদিকে অবশ্যই ইফ যুক্ত অংশ হ্যাড প্লাস ভি3 তে থাকতে হবে। আমরা এখানে দেখিয়ে দিলাম, এই যেখানে দেখিয়ে দিলাম উড হ্যাভ ভি3 থাকলে হ্যাড প্লাস ভি3 হয়। তাহলে এই জায়গাটুকু আমরা হ্যাড প্লাস ভি3, ইফ যুক্ত অংশ হ্যাড প্লাস ভি3 থাকবে, হ্যাঁ হ্যাড প্লাস ভি3 থাকবে। তাহলে দেখেন ইফ যুক্ত অংশ এটা ভি2 না, বাদ। আচ্ছা ইফ যুক্ত অংশ হচ্ছে এটা ভি1, ইফ যুক্ত অংশ ভি1, তার মানে এটাও বাদ, তাহলে এটাও বাদ, এটাও বাদ। ইফ যুক্ত অংশ উড হ্যাভ, নো 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 নো, দুই দিকে এই উডটা আসবে না, আমার তো দরকার হচ্ছে মেন, এটা তো উড আগেই চলে আসছে, এটা তো ইফ মুক্ত অংশে উড কেন হবে, এটা তো হওয়ার সুযোগ নাই, তার মানে এটা বাদ। উত্তর হচ্ছে বি নাম্বার। দেখেন ইফ যুক্ত অংশটা এই যে দেখেন হ্যাড প্লাস ভি3, ইফ রিনা হ্যাড সিন মি আই উড হ্যাভ কল্ড হার। এগুলা হচ্ছে অবাস্তব কোনো কথা, অবাস্তব কোনো কল্পনা, অবাস্তব কোনো কথা বা অবাস্তব কোনো কল্পনা। কেমন? অবাস্তব কল্পনা, এই অবাস্তব কল্পনা। এবার তাহলে উত্তর আমরা পেয়ে গেছি যে বি নাম্বারটা। যদি রিনা আমাকে হচ্ছে দেখতো তাহলে কি করতাম, আমি তাকে ডাক দিতাম। ওকে, আচ্ছা এবার আসেন 4 নম্বরে। 4 নাম্বারটা উত্তর করেন তো একটু, 4 নাম্বারটা উত্তর করেন প্লিজ, 4 নাম্বারটা একটু উত্তর করে দেন প্লিজ প্লিজ প্লিজ, 4 নাম্বার উত্তর করে দেন। আচ্ছা ক্লাসে যারা আছেন তাদেরকে আরেকটু অনুরোধ করছি, আরেকবার অনুরোধ করছি, ক্লাসে যারা আছেন তাদেরকে আরেকবার অনুরোধ করছি, ক্লাসটা একটু দ্রুত শেয়ার করে দেন প্লিজ 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 প্লিজ, দ্রুত শেয়ার করে দেন। ওকে, একটু দ্রুত শেয়ার করে দেন। তাহলে খেয়াল করেন এই জায়গাটুকু আমরা তাহলে কিভাবে কি বলতে পারি ভাই, এই জায়গাটুকু তাহলে আমরা বলতে পারি যে ডু ইউ এনজয় টিচিং। আরে তুমি কি পড়াতে ভালোবাসো, পড়াতে ভালোবাসো, শিক্ষকতা ভালোবাসো? তাহলে শিক্ষকতা ভালোবাসো কি বাসো না, এই বিষয়টা এখানে প্রশ্ন করছে। এখন দেখেন ডু ইউ এনজয়, খেয়াল করেন এটা তো ইন্টারোগেটিভ বাক্য, কোনো সন্দেহ নাই। একটা বিষয় আপনাকে জানায় রাখি এখানে যে এটা ইন্টারোগেটিভ, এটা সাবজেক্টের পূর্বে তাই অক্সিলারি ভার্বটা। এবং মজার বিষয় দেখেন ডু ভার্বের পরে মেন ভার্বটা সবসময় ভার্বের বেস ফর্মে বসে। কি এসে বসে? ভার্বের বেস ফর্মে বসে। ডু ভার্বের পরে ভার্বের সবসময় কি হয়? বেস ফর্ম হয়। এই জন্যই তো আমরা ডাজ হি গো বলি, হ্যাঁ ডাজ হি গো, এই যে ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, এটা একটু মাথায় রাখেন। ডু ভার্বের পরে ভার্বের বেস ফর্ম। তাহলে ডু ইউ এনজয়, তুমি কি হচ্ছে এটা হচ্ছে কি বলে, এনজয় করো, তোমার কি ভালো লাগে? কি ভালো লাগে? টিচিং। কি ভালো লাগে? টিচিং। টিচিংটা কি তোমার ভালো লাগে? আচ্ছা এবার আপনাকে প্রশ্ন করছে দা আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এই আন্ডারলাইনটা কি? এটা নাউন, এটা পার্টিসিপল, এটা জেরান্ড, নাকি হচ্ছে এটা প্রোনাউন? কোনটা? তাহলে এখানে দেখেন যখন জেরান্ড আর পার্টিসিপলের ব্যাপার আছে, যেহেতু ভার্ব প্লাস আইএনজি সেহেতু প্রায়োরিটি পাবে জেরান্ড আর পার্টিসিপল। যদি অপশনে জেরান্ড পার্টিসিপল থাকে, নাউন থাকে, অ্যাডজেক্টিভ থাকে, যাই থাকুক না কেন, জেরান্ড পার্টিসিপল আর এই ভার্ব প্লাস আইএনজি, এই জেরান্ড পার্টিসিপল যদি থাকে আর ভার্ব প্লাস আইএনজি থাকে তাহলে প্রায়োরিটি পাবে কে? জেরান্ড পার্টিসিপল। ওকে ফাইন। এখন প্রশ্ন হচ্ছে এইটা কি? আপনি দুই ভাবে এটা বলতে পারেন যে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যে কি পছন্দ করে, তুমি কি পছন্দ করো, এই যে টিচিং। তাহলে দেখেন কি বা কাকে দিয়ে প্রশ্ন অবজেক্ট পাওয়া যায় কিনা? ইয়েস, কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট পাওয়া যায়। এটা যেহেতু অবজেক্ট পাওয়া যায় তাহলে ওই কি বা কাকে দিয়ে আমরা উত্তর করে ভাবলাম এটা একটা অবজেক্ট। কি এটা একটা অবজেক্ট। ওকে আচ্ছা, তাহলে অবজেক্ট হিসেবে কে বসে? অবজেক্ট হিসেবে নাউন বসে। সবসময় কি বসে? নাউন বা প্রোনাউন। অবজেক্ট হিসেবে কে বসে? নাউন বা প্রোনাউন। নাউন প্রোনাউন ছাড়া আর কেউ অবজেক্ট হিসেবে বসতে পারে না। তাহলে অবজেক্ট হিসেবে বসলে সেটাকে হয় নাউন হতে হবে, না হয় প্রোনাউন হতে হবে। তাহলে এটা অপশনটা নাউনের। এটা কার? নরমালি আমি ধরলাম এটা হচ্ছে নাউন। কি এটা? নরমালি নাউন। তাহলে যেহেতু দেখেন নাউনও আছে আবার জেরান্ডও আছে, মাথায় রাখেন যখনই ভার্ব প্লাস আইএনজি হচ্ছে নাউন, যখনই ভার্ব প্লাস আইএনজি নাউন অথবা ভার্ব প্লাস আইএনজি যখনই হচ্ছে অবজেক্ট হিসেবে বসছে, তখন এই নাউনটা বা এই অবজেক্টটাকে বলা হয় জেরান্ড। কি বলা হয়? জেরান্ড। কি বলা হয় বলেন? এটাকে বলা হয় জেরান্ড। ওকে, তাহলে ডু ইউ এনজয় টিচিং, তুমি কি পছন্দ করো? ওই যে টিচিং পছন্দ করো। তাহলে এই জায়গাটুকু মাথায় রাখতে হবে যে এটা হচ্ছে নাউনের জায়গা। তার নাউনের জায়গায় পার্টিসিপল কোনো সময় আসে না, আর এটা তো কোনোভাবে প্রোনাউন না। তাহলে এটা নাউনও হতে পারে, জেরান্ডও হতে পারে। তবে যেহেতু জেরান্ড উল্লেখ আছে সেহেতু নাউনটাকে প্রায়োরিটি না দিয়ে আমরা উত্তর দিব কি? জেরান্ড। উত্তর দিব কি বলেন? জেরান্ড। কেমন? তাহলে এটাকে উত্তর দিব হচ্ছে জেরান্ড, জেরান্ড, জেরান্ড। ওকে ডান। আচ্ছা তাহলে এটার উত্তর হচ্ছে জেরান্ড। ওকে, এই জায়গাটুকুতে একটা বিষয় মাথায় রাখেন যে এই এনজয়ের পরে, এটা একটু কমেন্ট করেন সবাই, যে এনজয় একটু কমেন্ট করেন,
এনজয়ের পরে সবসময় অবজেক্ট হিসেবে ভার প্লাস, এনজয়ের পরে ভার্ব আসলে ভার প্লাস আইএনজি, একটু কমেন্ট করে দেন। এনজয়ের পরে ভার্ব আসলে ভার প্লাস আইএনজি, এটা অবজেক্ট, এটা কি ভার প্লাস আইএনজিটা অবজেক্ট, এটা অবজেক্ট, এটা জেরান্ট। ওকে, অবজেক্ট বা জেরান্ট। সবাই কমেন্ট করে দেন তো, এনজয়ের পরে ভার প্লাস আইএনজি এটা হচ্ছে অবজেক্ট, এনজয়ের পরে ভার প্লাস আইএনজি এটা হচ্ছে অবজেক্ট, এনজয়ের পরে ভার প্লাস আইএনজি কি অবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট। এনজয়ের পরে ভার প্লাস আইএনজি এটা একটা অবজেক্ট। ওকে, এটা অবজেক্ট। দেরি হয়ে গেল সেতু সরকার। আচ্ছা, দেরি হয়ে গেছে যেহেতু, সেহেতু আপনার শাস্তি, শাস্তি হচ্ছে কি ক্লাসটা শেয়ার করে দেয়া, ট্যাগ করে দেয়া। আমি জানি আপনি আপনি হচ্ছে ট্যাগ করে দেন, অনেক অনেক ট্যাগ করে দেন। ওকে, আচ্ছা, সুমাইয়া ফেরদৌস, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছো? আচ্ছা, এটা কি ওই সুমাইয়া যে সুমাইয়ার কথা ভাবছি আমি? না না না, আচ্ছা আসেন প্লিজ। তাহলে এক্ষেত্রে, এক্ষেত্রে ডু ইউ এনজয় টিচিং, এই এনজয়টা এখানে হচ্ছে জেরান্ড হিসেবে ব্যবহার হয়েছে, কি হিসেবে? জেরান্ড হিসেবে। খুব ভালো। আচ্ছা, এবার আসেন, এরপরে আসেন ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড সাধারণত পুরোপুরি, পুরো বোঝাতে, সম্পূর্ণ বোঝাতে অ্যাক্রস ব্যবহার করা যেতে পারে, আড়াআড়ি বোঝাতে অ্যাক্রস ব্যবহার করা যেতে পারে, আবার ওভার, ওভার বোঝাতে, ওভার, ওভার আমরা হচ্ছে পুরো বোঝাতে ওভারটাকেও ব্যবহার করি, ওভার দ্য ওয়ার্ল্ড বলি না? বলি কিন্তু। যাই হোক, অ্যাক্রস বা ওভার মানে হচ্ছে পুরো, হ্যাঁ, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড মানে পুরো বিশ্বে। তাহলে কি দেখা আছে? ইংলিশ, ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, পুরো জায়গাটুকু খুঁজে দেখেন, এখানে কোনো ধরনের ভার্ব নাই। তাহলে প্রশ্নের ধরনের ক্ষেত্রে আমি বুঝে ফেলেছি যে আমাকে কি নিতে হবে, ভার্বটাই নিতে হবে, প্রশ্নে ভার্বই থাকবে। হ্যাঁ, তাহলে আমি ভার্ব চুজ করব, কোনো প্রবলেম নাই। কিন্তু এখন আমি ভার্বটা বসাবো, কি ভার্ব বসাবো এটা নিয়ে একটু চিন্তা করার বিষয়। আচ্ছা, নর্মালি এটা চিরন্তন একটা সত্য কথা, কোনো সন্দেহ নাই, চিরন্তন সত্য কথা যে ইংরেজি বলা হয়, কোনো সন্দেহ নাই, এটা চিরন্তন সত্য কথা। এবার প্রথম কথায়, প্রথম কথায়, প্রথম দেখাতেই আপনার কি এটা অ্যাক্টিভ মনে হবে? এটা কি অ্যাক্টিভ মনে হবে যে এটা অ্যাক্টিভ বাক্য? এটা কি অ্যাক্টিভ মনে হবে আপনার কাছে? এটা কি অ্যাক্টিভ মনে হবে বলেন? না, প্রথম দেখাতেই এটা আপনার কাছে প্যাসিভ মনে হবে। কেন প্যাসিভ মনে হবে? ভাই, ব্যক্তি যদি কাজ করে তাহলে ওটা অ্যাক্টিভও হতে পারে, অ্যাক্টিভ হতে পারে, আবার ব্যক্তি যদি কাজ না করে সেটা প্যাসিভও হতে পারে। ইয়েস, প্যাসিভও হতে পারে। কিন্তু, কিন্তু বস্তু থাকলে, বস্তু থাকলে বাক্যটা হচ্ছে প্যাসিভ হয়ে যায়। বস্তু থাকলে বাক্যটা কি হয়ে যায়? প্যাসিভ হয়ে যায়। আর প্যাসিভের স্ট্রাকচার একটা বিভার্ব লাগবে, বিভার্বের পরে কি ভিত্রি লাগবে। প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে নরমাল প্রেজেন্ট প্যাসিভ, প্রেজেন্টের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে একটা বিভার্ব লাগবে আর একটা কি লাগবে? ভিত্রি। তাহলে এম এ যার এর সাথে হচ্ছে জাস্ট হচ্ছে ভিত্রি। তাহলে এটা একটা চিরন্তন সত্য কথা, ইংরেজি বলা হয়, সারা বিশ্বে বলা হয়, এটা চিরন্তন সত্য কথা। তাই এটা প্রেজেন্টে থাকবে, অন্য কোনো টেন্সে যাবে না। এবং ওই টেন্স, প্রেজেন্ট টেন্সে থাকলেও বাক্যটা যেহেতু প্যাসিভ, তার মানে বিভার্বের পরে ভিত্রি হতে হবে। বিভার্বের পরে কি হতে হবে? ভিত্রি। তাহলে প্রেজেন্টের বিভার্ব কি? প্রেজেন্টের বিভার্ব হচ্ছে এম ইজ আর, এম ইজ আর। তাহলে ইংলিশের সাথে এমও যায় না, এমও যায় না, আরও যায় না, যায়, যায় না, কি যায়? ইজ যায়। তাহলে ইংলিশের সাথে ইজ যায়, এম, এম আর এগুলো কোনোটা যাবে না। তাহলে ইংলিশ সবসময় ইজ গ্রহণ করে, ইজ। তাহলে গুড, ইংলিশ ইজ, এরপরে জাস্ট হচ্ছে ভিত্রি লাগাবো, ভিত্রি। তাহলে কেন ইজ নিলাম বুঝতে পারছেন তো? এটা প্রেজেন্ট ছিল তাই। তাহলে এটা বিভার্ব নিব আর ভিত্রি বলা হয়, তার মানে স্পিক্স, দেখেন স্পিকের ব্যাপারটা আছে, তার মানে হয়ে যাবে স্পোকেন। তাহলে নর্মালি এটা স্পিক্স হবে না, কেন হবে না? এটা অ্যাক্টিভ হয়ে যাবে, হলেই এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এটা অ্যাক্টিভ হয়ে যাবে, কিন্তু ইংরেজি তো বলে না, বলে? বলে না। আচ্ছা, এবার দেখেন ইজ স্পিকিং, এটাও বিভার্ব, এটাও কিন্তু অ্যাক্টিভে হয়ে যাবে, এটাও অ্যাক্টিভে। আমার প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে বিভার্বের পরে ভিত্রি, কিন্তু এটা বিভার্বের পরে ভিত্রি নাই, বিভার্ব ছিল কিন্তু ভিত্রি নাই, তাই বাদ। ওকে, হ্যাজ বিন স্পোকেন, এটা প্রেজেন্ট পারফেক্টে, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ না, এটা প্রেজেন্ট পারফেক্টে কেন যাবে? এটা কি কোনো কিছু বলা শেষ হয়ে গেছে এমন না, এটা কাজ শেষ হয়নি, এটা চিরন্তন সত্য কথা, তার মানে ওটা প্রেজেন্টেই থাকবে, তাহলে এটাও হচ্ছে না। তাহলে কি হবে? ইজ স্পোকেন। কি হবে? ইজ স্পোকেন। দেখেন এটা কি হবে? ইজ স্পোকেন। ওকে, তাহলে এটা হয়ে গেছে ইজ স্পোকেন, ইজ স্পোকেন, ইজ স্পোকেন। তাহলে ইংলিশ ইজ স্পোকেন। এবার আসে 6 নাম্বার, হু উইল হেল্প ইউ, দ্য প্যাসিভ ফর্ম। 6 নাম্বারটা একটু কমেন্ট করেন তো, 6 নাম্বার, 6 নাম্বারটা একটু কমেন্ট করেন সবাই। 6 নাম্বার একটু কমেন্ট করে দেন প্লিজ, 6 নাম্বারটা একটু কমেন্ট করে দেন, কমেন্ট করে দেন, কমেন্ট করে দেন প্লিজ, 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 প্লিজ। 6 নাম্বার কমেন্ট করে দেন।
দেন কমেন্ট করেন 6 নাম্বার। এই দ্রুত কমেন্ট করেন, আমরা দ্রুত আগাবো। কত মানুষ ফিরিয়ে দিলাম তোমায় পাওয়ার আশায়। আচ্ছা, যাক, হু উইল হেল্প ইউ, হু উইল হেল্প ইউ, দ্য প্যাসিভ ফর্ম। তাহলে হু উইল হেল্প ইউ একটু খেয়াল করেন, হুটা হচ্ছে সাবজেক্ট, উইল মডাল ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আর ইউটা হচ্ছে অবজেক্ট। ইউটা কি? অবজেক্ট। ভালো কথা। তাহলে যেহেতু এটা ট্রানজিটিভ একটা ভার্ব আছে, তার মানে প্যাসিভ করা যাবে, কোনো প্রবলেম নাই। আচ্ছা, এখন এখান থেকে দুইটা বিষয় বলি। হু থেকে সর্বোচ্চ প্রশ্ন হয়, হু থেকে সর্বোচ্চ প্রশ্ন হয় বিভিন্ন পরীক্ষাগুলোতে আপনি দেখবেন যে হুয়ের ব্যবহার বা হুমের ব্যবহার থেকে সর্বোচ্চ প্রশ্ন করে। কেমন? কারণ এখানে কনফিউশন লাগানোর মতো হচ্ছে একটা সুযোগ আছে আর কি। তাহলে এই ক্ষেত্রে খেয়াল করেন, আমি যেটা বলি যে এখানে দেখেন হু, হু যদি কোনো সময় থাকে তাহলে দেখেন নরমালি, নরমালি হু থাকলে, নরমালি হচ্ছে হু থাকলে কি করতে হয়? বাই হুম। হ্যাঁ, বাই হুম দিয়ে বাক্যটা শুরু করতে হয়। আমি এই কথাটাই বলি আর কি, যে বাই হুম দিয়ে বাক্যটা শুরু হয়েছে কিনা এটা দেখবেন, আর সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আছে কিনা এটা দেখবেন। আমি দুইটা কথাই বলি, যে বা হুম দিয়ে, হু দিয়ে বাক্য যদি কোনো সময় থাকে, আপনি খোঁজ করে দেখবেন যে বাই হুম দিয়ে বাক্যটা শুরু হয়েছে কিনা, শুরু হয়েছে কিনা। না শুরু হলেও ওটা যদি চারটা অপশনে যদি না শুরু হয় তাহলে অন্য বিষয়, কিন্তু শুরু হয়ে থাকলে ওটা হওয়ার সম্ভাবনা 100% থাকে। যাই হোক, তাহলে খেয়াল করেন যে হু, হু যখন থাকে তখন হচ্ছে বাই হুম দিয়ে বাক্যটাকে শুরু করা হয়, বাই হুম দিয়ে বাক্যটাকে শুরু করা হয়। মানে বাক্যটা এমন ছিল, বাক্যটা এমন ছিল, খেয়াল করেন বাক্যটা এমন ছিল যে এইটা এরকম দেখেন, অবজেক্টকে যদি সাবজেক্ট করি তাহলে ইউ, এই যে উইল থেকে উইল, ইউ উইল, কেমন? ইউ উইল বি, ইউ উইল বি হেল্পড, ইউ উইল বি হেল্পড, হেল্পড বাই, বাই হুম। হ্যাঁ, বাই হুম। কেমন? আচ্ছা, এই উইল বিটা এখানে আর বসবে না, তখন এখানে চলে আসবে। তখন কি হবে? এইটা যে ইউ উইল ইউ বি, হ্যাঁ, উইল ইউ বি এরকম হওয়া উচিত। তাহলে উইল ইউ বি হেল্পড বাই হুম। এই বাই হুমটা, বাই হুমটা লাস্টে না দিয়ে জাস্ট হচ্ছে ওটাকে টেনে নিয়ে এসে কই বসায়? এই যে বাই হুমটা ওখান থেকে টেনে নিয়ে এসে জাস্ট এখানে বসা দেয় যে বাই হুম। তাহলে বাই হুমটা এরকম লাস্টে আর লিখে না, তখন কি করে? বাই হুমটাকে টেনে লাস্টে থেকে টেনে নিয়ে এসে এই যে বাই হুমটা এখানে বসায় দেয়, বাই হুমটা এখানে বসায় দেয়। তাই আমি বলি সবসময় যে বাই হুম দিয়ে বাক্য শুরু হয়েছে কিনা, বাই হুম দিয়ে বাক্য শুরু হয়েছে কিনা, আর সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আছে কিনা। হু বা হুম দিয়ে থাকলে, হু বা হুম দিয়ে থাকলে আপনি এই কাজটা করবেন, হু বা হুম দিয়ে থাকলে এই কাজটা করবেন। কেমন? হু বা হুম দিয়ে থাকলে এই কাজটা করবেন যে বাই হুম দিয়ে বাক্য শুরু হয়েছে কিনা, আর সাবজেক্টের পূর্বে অক্সিলারি আছে কিনা। এখন বাই হুম এইখানে বসা উচিত ছিল, এইখানে, কিন্তু এটাকে টেনে নিয়ে এসে ওইখানে বসাচ্ছে। আমার বাক্যটা তো এটা ছিল, উইল ইউ বি হেল্পড, এটা তো ছিল, কিন্তু বাই হোমটাকে টেনে নিয়ে এসে এখানে শুরু করছে। খুব ভালো। তাহলে বাই হোম ছিল, বাই হোম ছিল আর সাবজেক্টের পূর্বে অক্সিলারি ছিল। এই যে এটা সাবজেক্টের পূর্বে অক্সিলারি, হবে কি হবে না পরে দেখছি। বাই হোম ছিল, সাবজেক্টের পূর্বে অক্সিলারি নাই, তার মানে বাদ। ওকে, বাই হোম ছিল, সাবজেক্টের পূর্বে অক্সিলারি, ওকে ফাইন। আচ্ছা, তার মানে এটা হতে পারে। আবার দেখি, বাই হোম ছিল, আবার কই সাবজেক্ট নাই, সাবজেক্টই নাই, তার মানে এটা বাদ। তাহলে অটোমেটিকলি আমরা দুটো বাদ পেয়ে গেছি। এখন দুইটা অপশনের মধ্যে এ আর সি এর মধ্যে যে কোনো একটা হবে, যে কোনো একটা হবে। এবার আসে বাই হুম উইল ইউ, এখানে আমরা জানি যে, এইখানে আমরা জানি যে মোডাল এর সাথে বি কথাটা যুক্ত হয়, মোডালের সাথে প্যাসিভে কি যুক্ত হয়? বি কথাটা যুক্ত হয়। ক্যান বি, শ্যাল বি, উইল বি, মাস্ট বি, এই যে বি কথাটা যুক্ত হয়। বি গোয়িং টু বি, বি গোয়িং টু বি, মোডালের সাথে বি যুক্ত হয় প্যাসিভে। তার মানে এখানে দেখেন, এখানে এইখানে হচ্ছে উইলের সাথে কি ছিল না? বি কথাটা উল্লেখ ছিল না, বি ছিল না, নাই, বি নাই। এখানে উইল বি হতে হতো, বি হতে হতো, কিন্তু বি কথাটা নাই, তার মানে এটাও বাদ। তাহলে উত্তর অটোমেটিকলি কোনটা? এইটা, বাই হুম উইল ইউ বি হেল্পড, উইল ইউ বি হেল্প। তাহলে দেখেন যে বাই হুম দিয়ে বাক্য শুরু হয়েছে কিনা, আর সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আছে কিনা। বাই হুম দিয়ে বাক্য শুরু হয়েছে কিনা, আর সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আছে। এইটা দেখলে যত প্রশ্ন আসছে, যত প্রশ্ন, সব প্রশ্ন এই এই জায়গাটুকু দিকে সমাধান করে ফেলতে পারবেন, মানে বেশি পেরেশানি নিতে হবে না। ওকে, তাহলে বাই হুম দিয়ে হলে, হুম, হু দিয়ে হলে আপনি জাস্ট হচ্ছে এটুকু ট্রাই করবেন যে কি দিয়ে শুরু হয়েছে কিনা, বাই হোম দিয়ে শুরু হয়েছে কিনা, এবং বাই হোম দিয়ে শুরু হয়েছে কিনা, এবং
সাবজেক্টের পূর্বে অক্সিলারি আছে কিনা। ওকে, এই তো গুড। এবার আসেন এই 6-7 নাম্বারটা একটু খেয়াল করেন। আই এম ইউজড ড্যাশ ইন ক্রাউডেড প্লেস। ওকে ফাইন। আচ্ছা, কেউ কেউ আছে বাসের মধ্যে পড়ে, কেউ কেউ আছে রিক্সার মধ্যে পড়ে, কেমন যখনই যায় তখন পড়ে, কেউ কেউ হাঁটতে হাঁটতে পড়ে, কেউ কেউ আবার হচ্ছে জ্ঞান যেখানে হচ্ছে যে একটু গ্যাঞ্জাম আছে সেইখানে হচ্ছে যে পড়াশোনা করতে পারে না, কেউ হচ্ছে একদম নিস্তব্ধ রুমে সব দিক নীরব হয়ে থাকবে এই জায়গাটুকুতে পড়তে পারে, কেউ রিডিং রুমে পড়তে পারে, কেউ আবার পারে না। যাই হোক, তো এই যে যার যেটা অভ্যাস, এখানে বলছে যে যেখানে হচ্ছে ক্রাউডেড প্লেস মানে জনগণ যে জায়গায় আছে, যে জায়গায় গ্যাঞ্জাম আছে, ওই জায়গায় আমার পড়াশোনার অভ্যাসটা হচ্ছে আছে না নাই। দেখ ওটা একটু দেখবো আর কি আছে কি নাই। আই অ্যাম ইউজড, ও তার মানে আছে। যাই হোক, ইউজ টু সাধারণত ইউজড কেমন ইউজ টু এরকম হয় না, হ্যাঁ ইউজ টু এরকম হয় না, এটা হওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে, ইউজ টু এই যে এটা হতে হবে, হ্যাঁ এটা হতে হবে, এটা হওয়ার কোনো সুযোগ নাই। ইউজ টু এটা হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ইউজ টু এটা হবে অতীতের অভ্যাস, অতীতের অভ্যাস। এটা কি ইউজ টু অতীতের অভ্যাস। আর যখন বি অথবা গেট ইউজ টু থাকবে, গেট ইউজ টু থাকবে, তখন এটা হচ্ছে বর্তমান অভ্যাস। তাহলে ইউজ টু এটা হচ্ছে অতীতের অভ্যাস, আগে করতেন, আগে থেকে করতেন, এটা অতীতের অভ্যাস। আর এই বি ইউজ টু এটা হচ্ছে বর্তমান অভ্যাস, মানে এখনো করেন, এটা করা আপনার কাছে তেমন কোনো ব্যাপার না। কেমন, তাহলে মাথায় রাখতে হবে ইউজ টু এটা হচ্ছে অতীতের অভ্যাস বা আপনি অভ্যাসে পরিণত করে রেখেছিলেন, এরকম বোঝাতে ইউজ টু কে ব্যবহার করা হয়। ইউজ টু কে ব্যবহার করা হয় অভ্যস্ত অর্থে। যখন ইউজ টু ব্যবহার হয় বা ইউজ টু থেকে প্রশ্ন হয়, ট্রাস্ট মি আপনি একটু হচ্ছে থেমে যাবেন, প্লিজ 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 একটু থেমে যাবেন, কারণ এখানে ভুল হওয়ার সম্ভাবনা 99%, 99.9%। এখানে ভুল হওয়ার সম্ভাবনা 99%। ওকে, তাহলে খেয়াল করেন ইউজ টু বা টু এর ব্যাপার আসলে, ইউজ টু যখন একা আসে তখন ওর পরে বসে ভার্বের বেস ফ্রম, কিন্তু বি অথবা গেট ইউজ টু যদি কোনো সময় ওর পূর্বে চলে আসে তখন ব্যবহার করতে হয় ভার্ব প্লাস আইএনজি। এখন হয়তো উত্তর করতে পারছেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে একটু ঝামেলায় পড়তে পারেন, তাই আগেই সতর্ক করছি যদি কোনো সময় ইউজ টু থেকে প্রশ্ন হয়, দোহাই লাগে ওই ইউজ টুর ক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে যে দেখা যে শুধু ইউজ টু আছে নাকি বি অথবা গেট ইউজ টু। যদি কোনো সময় বি অথবা গেট ইউজ টু থাকে, বি অথবা গেট তারপরে ইউজ টু থাকে, তখন ওর পরে ভার্ব প্লাস আইএনজি বসে, যেটাকে আমরা জেরান্ড বলতে পারি। আবার ইউজ টু যখন থাকে তখন ওর পরে কি ভার্বের বেস ফর্মটা বসে। ওকে, আচ্ছা, তাহলে আই অ্যাম ইউজড তার মানে এটা বর্তমান অভ্যাসকে বোঝাচ্ছে। আই অ্যাম ইউজড দেখেন ইউজড আছে, তার মানে এরপরে একটা টু আসবে, এটা সত্য কথা, ইউজ টু। এবং ইউজ টু দেখেন একা ব্যবহার হয়নি, ওর পরে একটা বিভার্ব ছিল। তাহলে বি অথবা গেট ইউজ টু থাকলে ওর পরে ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করব। কি ব্যবহার করব? আইএনজি। তাহলে ইউজ টু আর ইউজ টুর পূর্বে বিভার্ব, তাই এখানে হবে ভার্ব প্লাস আইএনজি। কি হবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে খেয়াল কোনটা হওয়া উচিত? তাহলে উচিত হচ্ছে কি 1 নাম্বার না, টু স্টাডি। দেখেন আপনি যেন ভুল করেন, এজন্য প্রথমেই টু প্লাস ভার্বের বেস ফর্ম দেয়া আছে। আপনি ইউজ দেখেছেন, তার মানে বুঝে ফেলেছেন ইউজের সাথে টু আর তারপরে ভার্বের বেস ফর্ম। ভুল করবেন না, যাবেন কোথায়? অবশ্যই ভুল করবেন। কেমন? ভুল করবেন আমি জানি। তাহলে ইউজ টু এরপরে ভার্বের বেস ফর্ম। ওকে ফাইন। এবার খেয়াল করেন তারপরেরটা একটু খেয়াল করেন যে আই অ্যাম ইউজ টু। ওকে ঠিক আছে, ইউজ টু খুব ভালো। ইউজ টু পুরো V3 কোনো সময় হয় না। ইউজড এর সাথে জাস্ট হচ্ছে আইএনজি না, ইউজড এর সাথে টু আসতে হবে। এখানে টু নাই তাই বাদ। এখানে টু এর পরে হচ্ছে V3 হয় না তাই বাদ। আর এইখানে এই যে টু এর পরে ভার্ব প্লাস আইএনজি নাই তাই বাদ। তার মানে উত্তর হচ্ছে টু স্টাডিং। ওকে, আই অ্যাম ইউজ টু স্টাডিং ইন ক্রাউডেড প্লেস। এটা আমার অভ্যাস, আমি পারি। তাহলে ইউজ টু স্টাডি আর ইউজ টু স্টাডিং। রিদা হোসেন টু স্টাডিং, এই তো বি, সাতের কি হবে? বি নাম্বার উত্তর হবে। সাতের কি হবে? বি নাম্বার উত্তর হবে। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। সাতের বি নাম্বার উত্তর হবে। আমরা এগুলোতে সময় নিব না, হ্যাঁ এগুলোতে সময় নিব না। আচ্ছা 8 নম্বরে আসেন। এ স্পিচ ফুল অফ ম্যানি ওয়ার্ডস। কেমন? তাহলে
বেশি বেশি শব্দ বা বাগ আড়ম্বর না কি যেন বলে ওইটাকে, হ্যাঁ, বেশি শব্দের যদি কোনো বক্তৃতা হয় তাহলে সেটাকে কি বলি? মেডেন স্পিচ না। মেডেন স্পিচ বলতে আমরা ফার্স্ট স্পিচকে বুঝি, হ্যাঁ, ফার্স্ট স্পিচকে বুঝি না, এটা বাদ। তাহলে অর্নামেন্টাল স্পিচ একদম সাজানো গোছানো খুব সুন্দর বক্তৃতা না। আচ্ছা, এ লার্জ স্পিচ বিশাল স্পিচ, বিশাল বক্তব্য না, এটা না। তাহলে কি হওয়া উচিত? এ ভার্বস স্পিচ, এটার ডি নাম্বার উত্তর হওয়া উচিত। এ স্পিচ ফুল অফ ম্যানি ওয়ার্ডস, এটাকে বলা হয় ভার্বস স্পিচ। কেমন? এটাকে বলা হয় কি? ভার্বস স্পিচ। এটা কে জানে না? অনেকবার পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করতে গিয়ে আমার মনে হয় এটা পেয়েছেন, অনেকবার পেয়েছেন। পাননি? পেয়েছেন না? পেয়েছেন, অনেকবার পেয়েছেন। আচ্ছা আসেন 9 নাম্বারটা একটু দেখি। দ্য এনিমি গেভ ইন একটা বাক্যের অলংকার যদি বলতে যান তাহলে যত ফ্রেজ থাকে, ফ্রেজ হচ্ছে অলংকার। একটা বাক্যের অলংকার যদি বলতে যান তাহলে যেগুলো গ্রুপ ভার্ব, এই গ্রুপ ভার্ব গুলো হচ্ছে এর অলংকার। কেমন? এইগুলা হচ্ছে ইউনিক করে তুলে, একটা বাক্যকে ইউনিক করে তুলে। তাহলে খেয়াল করেন, দ্য এনিমি খেয়াল করেন, এই যে দেখেন এনিমি কি বলছে? গেভ ইন, হ্যাঁ, গেভ ইন। ওকে, গেভ একটা ভার্ব, গেভ একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এরপরে অবজেক্ট লাগে, এরপরে দুইটা অবজেক্ট লাগে নরমালি। কিন্তু গেভ মানে দেওয়া, কিন্তু গেভের পরে যখন প্রিপোজিশন গুলা চলে আসে না, তখন অর্থগুলো একটু চেঞ্জ হয়ে যায়। কিরকম? গেভ ইন যখন, তখন হচ্ছে যেটাকে আমরা বলি পরাজিত। কি বলি? পরাজিত। কেমন? গেভ ইনকে আমরা বলি পরাজিত। কি বলি বলেন? গেভ ইন, তখন এটাকে অর্থ দেয় পরাজিত, হ্যাঁ, এর তখন অর্থ দেয় কি? পরাজিত। আর যখন আমি বলি গেভ আপ, গেভের সাথে আপ ব্যবহার করি, একটু বলেন তো, কমেন্ট করেন তো, গেভ আপ মানে কি? কমেন্ট করেন, এই কমেন্ট করেন, গেভ আপ মানে কি? কমেন্ট করেন প্লিজ। গেভ আপ মানে কি? গেভ আপ মানে কি? কমেন্ট করেন একটু প্লিজ গেভ আপ মানে একটু কমেন্ট করেন। গেভ আপ মানে কি? একটু কমেন্ট করেন প্লিজ। গেভ আপ মানে কি? গেভ আপ মানে কি? একটু বলেন প্লিজ। গেভ আপ মানে কি? এই যে গুড। তাহলে এই যে গেভ আপ, গেভ 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 যদি বলি তাহলে গেভ বা গিভ যাই বলেন, ওটা তো প্রেজেন্ট, গিভ বললে প্রেজেন্ট, আর যদি গেভ বলি তাহলে পাস্ট। এরকম একটা প্রশ্ন আছে যে আই গেভ আপ প্লেইং, না, গেভ আপ প্লেইং। তাহলে এক্ষেত্রে খেয়াল করেন প্লিজ, গেভ আপ এক্ষেত্রে খেয়াল করেন, এটা মানে পরাজিত। গেভ ইন যেটাকে আমরা বলি, এটাকে পরাজিত। আর মানে হচ্ছে ছেড়ে দেওয়া, বাদ দেয়া। কেমন? নেভার গিভ আপ বলি না, গিভ আপ, নেভার গিভ আপ, কখনো কি করো না? ছেড়ে দিও না। ওকে, তাহলে খেয়াল করেন এই জায়গাটুকু খেয়াল করেন, এটা মানে হচ্ছে পরাজিত করা। এট লাস্ট, অবশেষে শত্রুরা পরাজিত হলো, বা পরাজয় কি বলবো, পরাজয় কি বলবো এটাকে, গ্রহণ করলো। কেমন? আচ্ছা, তাহলে খেয়াল করেন এনিমি গেভ ইন মানে হচ্ছে পরাজিত হওয়া। তাহলে পরাজিত হওয়ার অর্থ কি? এই যে ফ্লেড অ্যাওয়ে না, এটা মানে পালিয়ে যাওয়া। আচ্ছা, এটা তো আমরা বলছি না, পরাজিতর কোনো অর্থ আছে কিনা দেখি একটু। আচ্ছা, গেট অ্যান অপরচুনিটি, সুযোগ সুবিধা পাওয়ার না। আচ্ছা, কার্ড অফ রিলেশনশিপ না, এটাও না। তাহলে এই যে ফেইন্টেড, সবাই একটু কমেন্ট করে দিব, হ্যাঁ। ফেইন্টেড মানে হচ্ছে পরাজিত, লিখেন সবাই একটু কমেন্ট করে দেন। কেমন? সবাই শব্দটা কমেন্ট করে দেন। ফেইন্টেড মানে হচ্ছে পরাজিত। কেমন? সবাই কমেন্ট করেন প্লিজ, সবাই কমেন্ট করে দেন, এটা মানে হচ্ছে পরাজিত। প্লিজ 9 এর বি হবে, হ্যাঁ। নয়ের বি হবে, প্লিজ কমেন্ট করে দেন প্লিজ। কমেন্ট করে দেন। ইয়েস, পরাজয় বরণ করলো আর কি, হ্যাঁ, থ্যাংক ইউ। সংঘর্ষ আর সংঘর্ষের মতো হয়ে গেছে আর কি ব্যাপারটা। যাই হোক, আসেন তাহলে আমরা দেখছিলাম যে ফেইন্টেড মানে হচ্ছে পরাজিত। ফেইন্টেড মানে কি? ফেইন্টেড মানে হচ্ছে পরাজিত। ওকে, আচ্ছা, ফেইন্টেড মানে হচ্ছে পরাজিত। ডান।
ফেন্টেড মানে কি? ফেন্টেড মানে হচ্ছে পরাজিত, 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 পরাজিত। ওকে, পরাজিত, পরাজিত, পরাজিত। ফেন্টেড মানে হচ্ছে পরাজিত। ডান? মিললো, 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 মিলছে? ডান। এই তো, গুড। একটু কমেন্ট করতে হবে, হ্যাঁ, একটু কমেন্ট করতে হবে প্লিজ। শুধু শব্দটা না, শব্দের অর্থটাও পারলে কমেন্ট করে দিন সবাই। ফেন্টেড মানে হচ্ছে পরাজিত। ওকে, তাহলে দেখেন ফেন্টেড মানে পরাজিত। তাহলে সবাই একটু তাহলে গেভ ইন, গেভ ইন যেটা, এটা মানে হচ্ছে পরাজিত, পরাজিত, পরাজিত। হ্যাঁ, এটা মানে কি? গেভ ইন, পরাজিত, পরাজিত, পরাজিত। ওকে, আচ্ছা, তাহলে আমরা বি নাম্বারটা উত্তর পেয়েছি। 9 বি নাম্বার উত্তর পেয়েছি। আচ্ছা আসেন 10 নাম্বারটা একটু বলেন তো। গেট দা এক্স, গেট দা এক্স, গেট দা এক্স মানে হচ্ছে চাকরি হারানো। কি হারানো? চাকরি হারানো। একটু কমেন্ট করবো সবাই, হ্যাঁ। গেট দা এক্স মানে হচ্ছে চাকরি হারানো। কি হারানো? চাকরি হারানো। কেমন? চাকরি হারানো। গেট দা এক্স মানে হচ্ছে চাকরি হারানো। আমি এটা নর্মালি হচ্ছে মাথায় মাথায় রাখতাম যে চাকরি হারালে হচ্ছে কি করতে হবে? কুড়াল হচ্ছে ঘাড়ে নিয়ে কাজ করতে যাইতে হবে। গেট দা এক্স, কেমন? কুড়ালটা কি করো? কুড়ালটা হচ্ছে গ্রহণ করো। তাহলে কুড়ালটা যখন গ্রহণ করতে বলছি, তার মানে কি? চাকরি হারাইছে বলেই তো কুড়াল গ্রহণ করতে বলছি। ব্যাপারটা আমি ওইভাবে মনে রাখতাম। গেট দা এক্স মানে হচ্ছে চাকরি হারানো, চাকরি হারানো। গেট দা এক্স। কুলসুম আক্তার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। তারপরে হচ্ছে পারভিন আপু, সেতু সরকার, আফরোজা জামান নেক্সট। ওকে, ঠিক আছে। সুলতানা রাজিয়া, বি নাম্বার, বি নাম্বার, বি নাম্বার, আফরোজা জামান, জেরিন আক্তার, জসিমউদ্দিন ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আসেন। গেট দ্য এক্স মানে হচ্ছে চাকরি হারানো। হ্যাঁ, তাহলে গেট এ নিউ জব এটাও বাদ, কার্ড অফ রিলেশনশিপ এটাও বাদ, গেট অ্যান অপরচুনিটি এটাও বাদ। তাহলে আমরা বি নাম্বারটাই পেয়েছি, যে লস দ্য জব, চাকরি হারানো। আচ্ছা আসেন 11 নাম্বার, দ্য স্পেক্টেটর। এটা মানে হচ্ছে দর্শক। একটু কমেন্ট করে দেন যারা জানেন না, হ্যাঁ, যারা জানেন না, কেমন? এটা লিখে দেন। স্পেক্টেটর মানে হচ্ছে দর্শক। কি? দর্শক। কেমন? এটা মানে হচ্ছে দর্শক। ওকে, এটা হচ্ছে দর্শক, লিখে দেন। স্পেক্টেটর মানে হচ্ছে দর্শক, একটু দ্রুত লিখে দেন। গেট দ্য এক্স মানে চাকরি হারানো, গেট দ্য এক্স, থ্যাংক ইউ। স্পেক্টেটর মানে হচ্ছে এটা হচ্ছে দর্শক। এবং মজার বিষয়টা খেয়াল করেন, মজার বিষয়টা খেয়াল করেন, ওয়াজ আ লেডি। হ্যাঁ, ওয়াজ আ লেডি, তারপরে এক কমা দিয়েছে, কমা দেওয়ার পরে একটা জায়গা রাখছে। ট্যাগ কোয়েশ্চেনে সাধারণত, ট্যাগ কোয়েশ্চেনে সাধারণত একটা স্টেটমেন্ট থাকে, আর স্টেটমেন্টের পরে ছোট্ট একটা হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া হয়, একটা সাবজেক্ট আর একটা কি দিয়ে? সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব দিয়ে। সাবজেক্টটা সবসময় প্রোনাউন হয়, সাবজেক্টটা সবসময় প্রোনাউন হয়, আর সাবজেক্টটা প্রোনাউন হয়, আর আরেকটা কি? আর আরেকটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব লাগে। কেমন? এম এজ আর, ওয়াজ আর, এই বা ডু ডাজ, এগুলো একটা লাগে আর কি। অক্সিলারি থাকলে অক্সিলারি ভার্ব, আর যদি না থাকে তাহলে ডু ভার্ব নিতে হয়। অক্সিলারি থাকলে অক্সিলারি ভার্ব, আর না থাকলে ডু ভার্ব নিতে হয়। তাহলে খেয়াল করেন, ট্যাগ কোশ্চেনের আরেকটা নিয়ম, যে এটা যদি কোনো সময় হচ্ছে, এটা যদি হচ্ছে পজিটিভ থাকে, এটা যদি কোনো সময় পজিটিভ থাকে, পজিটিভ থাকে, তার মানে এখানে একটা কি আসবে? প্রশ্নটা আসবে নেগেটিভে। কিসে আসবে? নেগেটিভে। তাহলে ট্যাগ করতে একটা সাবজেক্ট লাগে, আর এটা যেহেতু কোশ্চেন, তাই সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্বটা বসাতে হয়। তাহলে অক্সিলারি প্লাস সাবজেক্ট লাগে। এখন দেখেন, সাবজেক্ট কে ছিল? দ্য স্পেক্টেটর। এই স্পেক্টেটর হচ্ছে নাউন, এটা দর্শক। দর্শকটা কে ছিল? ওয়াজ আ লেডি, ওয়াজ আ লেডি। তাহলে লেডি যদি থাকে তাহলে বেডি, অবশ্যই। তাহলে বেডি হইলে অবশ্যই ওর দেখতে আসতে হবে কি? সি আসবে। খুব ভালো। এবার দেখেন একটা অক্সিলারি ভার্ব লাগবে। এখানে দেখেন অক্সিলারি ভার্বটা এই ওয়াজ, যদিও এটা অক্সিলারি ভার্ব না, অক্সিলারি ভার্ব না, তবে মাথায় রাখতে হবে অক্সিলারি যদি মেন ভার্ব হিসেবেও বসে, ট্যাগ করার সময় ওই অক্সিলারি ভার্বটাকে নিতে হয়। আচ্ছা, তাহলে দেখেন অক্সিলারি ভার্বটা কি? অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ, ওয়াজ, আর ওয়াজের সাথে হয়ে যাবে নট, ওয়াজ নট সি। এটা ওয়াজ নট কেন হলো? যে ভাইয়া এটা এটা ছিল হচ্ছে পজিটিভ, তাই এটা হয়ে গেল নেগেটিভ। এই তো, তাহলে ওয়াজ নট সি হয়ে যাবে। কি হবে? ওয়াজ নট সি হয়ে যাবে। তাহলে ইজ নট সি, এটা হচ্ছে না। ওয়াজ সি, না এটা হচ্ছে না। ওয়াজ সি নট, এটা হচ্ছে না। ওয়াজ সি নট, এটা হচ্ছে না। তাহলে কি হবে? এই যে ওয়াজ নট সি। ট্যাগ কোশ্চেনে সবসময় দেখবেন যে শর্ট ফর্মে থাকে। ট্যাগ কোশ্চেনে সবসময় কি থাকে? শর্ট ফর্ম থাকে। ওকে, স্পেক্টেটর মানে হচ্ছে দর্শক। ঠিক আছে? এই তো, থ্যাংক ইউ। এই তো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা, তাহলে এখানে 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 উত্তর কিন্তু কি হলো, এই যে সি নাম্বার। তাহলে ট্যাগ কোয়েশ্চেনে সবসময় শর্ট ফর্মটাই ব্যবহার করতে হয়, এটা আমরা শিখে আসছি। আচ্ছা, কিছু না পারলেও এটা আমরা পারতাম। এবার বলেন নাও ম্যানি, নাও এখন, এখন এটা অ্যাডভার্ব, এখন এটা অ্যাডভার্ব, ম্যানি উইমেন, খেয়াল করেন উইমেন যদি নাউন হয় তাহলে এটা হচ্ছে ডিটারমিনার, এটা ডিটারমিনার, ডিটারমিনার, তাহলে ম্যানি হচ্ছে প্লুরাল, তাই উই ম্যান হয়নি, কি হয়েছে উই ম্যান, এটা হয়নি, কি হয়েছে উই মেন হয়েছে, মেন। কেন, যে ম্যানিটা প্লুরাল, তার মানে তারপরে নাউনটাও কি হবে প্লুরাল। তাহলে নাও এখন ম্যানি উইমেন, অনেক মহিলারা, দেখেন ম্যানি উইমেন ছিল প্লুরাল, তাই ভার্বটা কি হয়েছে আর হয়েছে, যে আর ওয়ার্কিং কাজ করছে, বর্তমানেও কাজ করছে, কোথায় কাজ করছে, ড্যাশ হোম, ড্যাশ হোম। তাহলে ড্যাশ হোম বলতে মানে কোথায়, বাড়ির মধ্যে কাজ করছে নাকি বাইরে কাজ করছে, ওই বিষয়টা দেখবো। হোম উইথ ম্যান, মানুষের সাথে কাজ করছে। তো মানুষ কি বাড়িতেই কাজ করে, বাড়িতে কাজ করে না, নরমালি যে পুরুষ মানুষ, এই পুরুষ মানুষগুলা বাড়ির বাইরে কাজ করে, নরমালি বাড়ির বাইরে কাজ করে। তাহলে পুরুষ মানুষরা বাড়ির বাইরে যেমন কাজ করে, তেমনি কি এখন অনেক মহিলারা, এখন অনেক মহিলা পুরুষদের সাথে বাইরে কাজ করছে, কেমন বাড়ির বাইরে কাজ করছে। তাহলে দেখেন তো বাইরে বোঝাতে কি আউট ব্যবহার করা হয়, আউট, আউট, আউট হোম, না আউট হোম না, বাড়ির বাইরে বোঝাতে আউটসাইড, কেমন বাইরে বোঝাতে বাইরে, এই যে বাইরে, হ্যাঁ বাড়ির বাইরে, এই বাইরে বোঝাতে আমরা হচ্ছে আউটসাইড ব্যবহার করি, কেমন আউটসাইড। আমরা বলি না ইট ইজ রেইনিং আউটসাইড, বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে বৃষ্টি হচ্ছে বলি না, তাহলে কি বলি রেইনিং আউটসাইড। তাহলে ওই যে বাইরে, বাইরে বোঝাতে আমরা হচ্ছে আউটসাইডটাকে ব্যবহার করি। তাহলে এখন বলছে দেখেন যে মানুষ, অনেক মানুষের সাথে এখন অনেক মহিলারা কাজ করছে, কোথায়, আউটসাইড হোম, বাড়ির বাইরে। এখন আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আউটসাইড, আউটসাইড হোম, এই যে হোমটা কোন পার্টস অফ স্পিচ বলেন। অপশন এ এটা অ্যাডভার্ব, অপশন এ এটা অ্যাডভার্ব, অপশন বি এটা হচ্ছে নাউন, অপশন সি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। একটু বলেন সবাই, হোমটা কোন পার্টস অফ স্পিচ, এখানে আউটসাইড হোম, হোমটা কোন পার্টস অফ স্পিচ, একটু এই করেন, উত্তর করেন প্লিজ। আউটসাইড হোম বলেন, এখানে হোমটা কোন পার্টস অফ স্পিচ, হোম অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ প্লিজ, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ প্লিজ। Now many women are working dash outside with men, out of, staying out, outside, outside অবশ্যই উত্তর, হাসি মধু উত্তর করছেন, দেখা যাক তাহলে এটা কি অ্যাডভার্ব, এটা হচ্ছে নাউন, নাকি এটা 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 অন্য কিছু। ডান হয়েছে, আরে মাশাআল্লাহ। ওকে, যারা অ্যাডভার্ব উত্তর দিচ্ছেন তাদের জন্য এক বালতি সমবেদনা, কারণ হোম, হোম, হোম নরমালি অ্যাডভার্ব, কিন্তু এই জায়গায় নাউন হিসেবে ব্যবহার হয়েছে, কি হিসেবে, নাউন। কেন, আউটসাইড হচ্ছে একটা প্রিপোজিশন, আউটসাইড কি, আউটসাইড প্রিপোজিশন, এটা প্রিপোজিশনের পরে নরমালি কি দরকার, নাউন দরকার, কি দরকার, নাউন দরকার, বা একটা অবজেক্ট দরকার। তাহলে খেয়াল করেন এটা প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, প্রিপোজিশনের পরে একটা অবজেক্ট লাগে, আবার বলছি প্রিপোজিশনের পরে কি লাগে, অবজেক্ট লাগে, প্রিপোজিশনের পরে কি লাগে, অবজেক্ট লাগে, আবার বলছি প্রিপোজিশনের পরে কি লাগে, আবার বলি অবজেক্ট লাগে, কি লাগে, অবজেক্ট লাগে, প্রিপোজিশনের পরে অবজেক্ট লাগে, অবজেক্ট লাগে, অবজেক্ট লাগে। ওকে, তাহলে খেয়াল করেন এই হোমটা হচ্ছে এখানে নাউন, এটা অ্যাডজেক্টিভও না, অ্যাডভার্বও না। ওকে, কিন্তু আপনি যদি বলেন যে আই ওয়েন্ট হোম, হ্যাঁ আই ওয়েন্ট হোম, এই যে হোম, হোম তখন এটা অ্যাডভার্ব, হোম তখন কি অ্যাডভার্ব, হোম তখন অ্যাডভার্ব। অ্যাডভার্ব হলে সাধারণত হোমের পূর্বে কোনো ধরনের প্রিপোজিশন প্রয়োজন নাই, হোমের পূর্বে কোনো ধরনের প্রিপোজিশন প্রয়োজন নাই। এই তো হয়ে গেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আসেন 13 নম্বরটা একটু খেয়াল করেন, দ্য ফর্ম অফ, আহারে দ্য ভার্ব, এটা ভার্ব ফর্ম হবে, দ্য ভার্ব, দ্য ভার্ব ফর্ম অফ ডিসিট, প্রতারণা, কেমন প্রতারণা, কেমন কিটা, প্রতারণা। ওকে, প্রতারণা, এটা হচ্ছে প্রতারণা, নাউন হিসেবে ব্যবহার হয়েছে এখানে ডিসিট। কিন্তু আমি চাচ্ছি এর এর ভার্বটা কি হবে, এর ভার্বটা কি হবে, এটা যদি বলি তাহলে প্রতারণা, প্রতারণা করা, হ্যাঁ প্রতারণা করা, তার মানে উত্তর মনে হয় এ নাম্বারটাই হবে, হ্যাঁ ডিসিভ, এ নাম্বারটাই হবে, এ নাম্বারটাই হবে, এটার উত্তর হচ্ছে এ নাম্বারটা হবে। ওকে, এটার উত্তর কি হবে, এ নাম্বার।
আচ্ছা আসেন, তারপরে আসেন দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া, ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দেন প্লিজ, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা দেখেন, আমরা এটা তো অভ্যস্ত, কেমন, এটা তো অভ্যস্ত যে যদি কোনো সময় ইউএম থাকে তাহলে কি করে দিই, এ করে দিই, যেমন হচ্ছে ডেটাম। আচ্ছা তখন কি করি, ডেটাম থেকে ডেটা, এই যে দেখেন করি না। আচ্ছা তাহলে খেয়াল করেন, ইউএম থাকলে নর্মালি আমাদের অভ্যাস হচ্ছে ওটাকে কি করে দেওয়া, এ করে দেওয়া। ইউএম থাকলে কি করে দেওয়া, এ করে দেওয়া, আমরা করি না। ইউএম থাকলেই জাস্ট হচ্ছে আমরা এ করে দিই, ইউএম থাকলে কি করে দিই, এ করে দিই। তাহলে আমরা যখন ইউএম থাকলে এ করি, ইউএম থাকলে যখন এ করি, তখন আমাদের অভ্যাসটা এখানেও কিন্তু কাজে লেগে যাবে। দেখেন ক্রাইটেরিয়া, এই যে এ আছে, তার মানে আপনি যেন ভুল করেন এই জন্য দেখেন এই যে ক্রাইটেরিয়াম, ইউএমটা আগেই রাখছে, যে আপনি ইউএম থাকলেই হচ্ছে এ পড়ে ফেলেন না, এ পড়ে ফেলেন, তো তাহলে আপনি যেন ভুল করেন এই জন্য অপশনে এটা দিয়ে আগে দিয়ে রাখছে, আপনি যেন ভুল করেন। ওকে, কারণ ওদের কাজ তো আপনাকে ভুল করানো, লোক লাগবে না, লোক লোক কমানো লাগবে না, অবশ্যই লাগবে। তাহলে দেখেন এই জায়গাটুকু একটু মাথায় রাখবেন, এই কথাটা সত্য যে আমরা সাধারণ ইএম থাকলে এটাকে এ করি, এটা সত্য কথা, বিভিন্ন জায়গায় লাগবে, কাজে লাগবে, বা মনে রাখতে গিয়ে সুবিধা হবে, এটা সত্য কথা, এটা একটা নিয়মের মধ্যে আসে। কিন্তু দুইটা বিষয় মাথায় রাখেন, একটা হচ্ছে ফেনোমিনন, আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়ন। এই যে দেখেন ক্রাইটেরিয়ন, যেটাকে আমরা মানদণ্ড বলি, কি বলি, মানদণ্ড, হ্যাঁ মানদণ্ড, ওকে, মানদণ্ড, স্ট্যান্ডার্ড যেটাকে বলি আমরা। তাহলে ক্রাইটেরিয়ন, এই ক্রাইটেরিয়নটা মানে হচ্ছে মানদণ্ড, আরেকটা পাবেন এরকম ফেনোমিনন। ফেনোমিনন, হ্যাঁ ঘটনা, ফেনোমিনন, এই যে ঘটনা, ওকে, এটা মানে হচ্ছে ঘটনা। ফেনোমিনন এই শব্দটা, ফেনোমিনন এই শব্দটা, আর ক্রাইটেরিয়ন, কেমন, ক্রাইটেরিয়ন এই শব্দটা, এটা ঘটনা, এটা হচ্ছে মানদণ্ড, কি বললাম, মানদণ্ড। এই দুইটা শব্দের ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে এই দুইটা শব্দ একটু ভিন্নভাবে হচ্ছে আপনাকে প্লুরাল করতে হয়। কিরকম, ক্রাইটেরিয়াম কোনো সময় হয় না, ফেনোমিনন, ফেনোমিনন এটা হয়ে যায় ফেনো, এর যদি প্লুরাল করতে যান তাহলে ফেনোমিনা। এটার অন্য ফর্ম যদি নিতে যান তাহলে হচ্ছে ক্রাইটেরিয়া। তাহলে ক্রাইটেরিয়া থেকে কি হয়ে যায়, ক্রাইটেরিয়া থেকে হচ্ছে ক্রাইটেরিয়ন, হ্যাঁ ওএন, ওএন থাকলে ক্রাইটেরিয়া, ওকে। তাহলে প্লুরাল, এটা প্লুরাল না, প্লুরাল। তাহলে এই দুইটা দেখেন, এই দুইটা হচ্ছে সিঙ্গুলার, ফেনোমিনন ঘটনা, ফেনোমিনা ঘটনা সমূহ। আবার দেখেন ক্রাইটেরিয়ন, এটা হচ্ছে ঘটনা, ক্রাইটেরিয়া এটা হচ্ছে সরি ক্রাইটেরিয়ন মানদণ্ড। আর যখন বলবি ক্রাইটেরিয়া তখন হচ্ছে মানদণ্ড সমূহ। ক্রাইটেরিয়া কি কি আছে, হ্যাঁ বলি না, ক্রাইটেরিয়া কি কি আছে, এখানে মানদণ্ডটা কি কি আছে। তাহলে খেয়াল করেন এই বিষয়টা একটু আপনাকে মাথায় রাখতে হবে যে ফেনোমিনন আর ক্রাইটেরিয়ন এই দুইটা শব্দ হচ্ছে সিঙ্গুলার, এই দুইটা শব্দ কি সিঙ্গুলার। এই দুইটার প্লুরাল যদি করতে যাই ফেনোমিনন, ফেনোমিননের প্লুরাল যদি করতে যাই তাহলে আমাকে বলতে হবে ফেনোমিনা, আর ক্রাইটেরিয়নের প্লুরাল করতে গেলে বলতে হবে ক্রাইটেরিয়া, কেমন, ক্রাইটেরিয়া। তাহলে কি কি ক্রাইটেরিয়া আছে, এই যে ক্রাইটেরিয়ার ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। একটু কমেন্ট করে দিবেন কি, কাইন্ডলি একটু কমেন্ট করে দিবেন যে ফেনোমিনা, ফেনোমিনন হচ্ছে সিঙ্গুলার, ফেনোমিনা হচ্ছে প্লুরাল, একটু কমেন্ট করে দিবেন কি। এই দুইটা শব্দ মাথায় রাখতে হবে, হ্যাঁ এই দুইটা কিন্তু ব্যতিক্রম, এই দুইটা ব্যতিক্রম, হ্যাঁ এই দুইটা ব্যতিক্রম, এই দুইটা হচ্ছে ব্যতিক্রম, মাথায় রাখেন এই দুইটা ব্যতিক্রম, ওকে। একটু কাইন্ডলি কমেন্ট করে দিবেন কি, কাইন্ডলি কমেন্ট করে দিবেন কি। ও আমাকে সহ স্ক্রিনশট দিবেন, আচ্ছা আচ্ছা দিলাম, দাঁড়ালাম, হ্যাঁ ডান হয়েছে, ওকে ফাইন, থ্যাংক ইউ। তাহলে খেয়াল করেন যে মানদণ্ড, ফেনোমিনন, আরেকটা হচ্ছে ফেনোমিনন, আরেকটা কি, আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়ন, ফেনোমিনন আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়ন, ডান। তাহলে একটু কমেন্টে লিখে দিতে হবে প্লিজ, একটু কমেন্টে লিখে দিতে হবে যে ফেনোমিনন, ফেনোমিনন এটার হচ্ছে ফেনোমিননের প্লুরাল হচ্ছে ফেনোমিনা, আর ক্রাইটেরিয়নের প্লুরাল হচ্ছে ক্রাইটেরিয়া, ডান। তার মানে হচ্ছে উত্তর কোনটা হবে বলেন, তার মানে উত্তর হবে বি নাম্বারটা, হ্যাঁ উত্তর হবে বি নাম্বার, এটা সিঙ্গুলার, এটা কি সিঙ্গুলার হয়েছে। আচ্ছা 15 নাম্বারটা আসেন, খেয়াল করা যাক, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন যেটাকে আমরা
অনুদান বলি বা কি বলবো, যে কোনো কিছু হচ্ছে কোনো কিছুতে অংশগ্রহণ করা, এই কন্ট্রিবিউশন। হ্যাঁ, কন্ট্রিবিউশন, তাহলে কন্ট্রিবিউশনের নাউন, এটা কন্ট্রিবিউশন তো নাউন, টিআইওএন আছে, নাউন, কোনো সন্দেহ নাই, এটা হচ্ছে নাউন। হ্যাঁ, এটা নাউন। এখন কথা হচ্ছে কন্ট্রিবিউশনের ভার্ব কি, তাহলে কন্ট্রিবিউট এটা হচ্ছে নরমালি হচ্ছে কি ভার্ব, এটা কি নরমালি ভার্ব। কন্ট্রিবিউটেটিভ, এটা টেটিভ, বিউটিভ হওয়া উচিত ছিল, কিন্তু টে আসার কারণে এই শব্দটা নিতে পারবো না। তাহলে এক্ষেত্রে দেখেন কন্ট্রিবিউটেড, এটাও কিন্তু অ্যাডজেক্টিভ, এটা কিন্তু ভি3। হ্যাঁ, ভি3 তো অ্যাডজেক্টিভই হয়, কিন্তু নর্মালি অ্যাডজেক্টিভ যদি খুঁজতে যাই তাহলে কন্ট্রিবিউশনাল, যেটা হচ্ছে সাহায্যকারী, কন্ট্রিবিউশনাল সাহায্যকারী। কেমন? কন্ট্রিবিউশনাল সাহায্যকারী, কন্ট্রিবিউশনের সাথে জাস্ট হচ্ছে এল লাগায় দেয়, ওটা হচ্ছে সাহায্য, সাহায্য অংশগ্রহণ যাই বলেন, আর এই সাহায্যর সাথে জাস্ট হচ্ছে কি করে দেয়, এল যুক্ত করে দেয়। কেমন? যে হয়ে যায় কি সাহায্যকারী। তাহলে এটার উত্তর মনে হয় সি নাম্বার হওয়া উচিত। কি হওয়া উচিত? সি নাম্বার হওয়া উচিত। ওকে, এটার উত্তর কিন্তু সি নাম্বার হওয়া উচিত। কন্ট্রিবিউটরি, হ্যাঁ এটাও। আচ্ছা, ডান হয়েছে। 15, 16 নাম্বারটা আসে, মুভ অ্যান্ড ডাই। মুভ অ্যান্ড ডাই, এটার উত্তর কি হবে একটু বলেন প্লিজ, এটার উত্তর কি হবে? ওকে ফাইন, এটার উত্তর যদি বলতে যাই, মাথায় রাখেন, যদি এটা মুভ মুভ অর ডাই থাকতো তাহলে একরকম নিয়ম হইতো, আর মুভ অ্যান্ড ডাই আছে তাই একরকম নিয়ম হবে। শুনেন, যদি হচ্ছে কোনো ইম্পারেটিভ বাক্য প্লাস অ্যান্ড থাকে তখন শুরু হয় বাই প্লাস আইএনজি দিয়ে, আর যদি কখনো ইম্পারেটিভ প্লাস অর হয় তখন শুরু হয় উইদাউট আইএনজি দিয়ে, উইদাউট প্লাস ভার প্লাস আইএনজি, একটু মাথায় রাখেন। ইম্পারেটিভ প্লাস অ্যান্ড এটা যদি থাকে তাহলে সিম্পল বাক্য করতে হয় বাই প্লাস আইএনজি, আর ইম্পারেটিভ প্লাস ওয়ার এটা থাকলে শুরু করতে হয় উইদাউট প্লাস আইএনজি। ইয়েস, তাহলে ইম্পারেটিভ প্লাস ওয়ার চাইনি, চেয়েছে হচ্ছে ইম্পারেটিভ প্লাস অ্যান্ড। তাহলে এই ইম্পারেটিভ প্লাস অ্যান্ড থাকার কারণে বাই প্লাস আইএনজি খুঁজতে হয়, বাই প্লাস আইএনজি নাই, বাই প্লাস আইএনজি নাই। দেখেন উইদাউট প্লাস আইএনজি আছে আর বাই প্লাস আইএনজি আছে, প্রত্যেকটা একই একই, এই যে একই, প্রত্যেকটা একই, দেখেন প্রত্যেকটা একই। তাহলে উইদাউট আর বাই, তাহলে আমি কি বলছিলাম যে ইম্পারেটিভ প্লাস অ্যান্ড থাকলে মুভ, হ্যাঁ এটা কিন্তু ইম্পারেটিভ, তাহলে ইম্পারেটিভ প্লাস অ্যান্ড থাকলে শুরু করতে হয় সিম্পলে বাই প্লাস আইএনজি, আর ইম্পারেটিভ প্লাস হচ্ছে ওয়ার থাকলে, ইম্পারেটিভ ওয়ার থাকলে শুরু করতে হয় উইদাউট প্লাস আইএনজি। কেমন? উইদাউট প্লাস আইএনজি, উইদাউট প্লাস আইএনজি, দুইটার মধ্যে যে কোনো একটা, তাহলে উইদাউট প্লাস আইএনজি। তাহলে দেখেন উইদাউট প্লাস আইএনজি এখানে নিতে হচ্ছে না, তাহলে উত্তর কেবল আমরা পেয়েছি বি নাম্বারটা, বাই মুভিং ইউ উইল ডাই। কেমন? বাই মুভিং ইউ উইল ডাই, এগুলো আপনাদের হচ্ছে একদম নখদর্পণে। তাহলে এই জায়গাটুকু আমাদের একটু মাথায় রাখতে হবে। কি বললাম? যে ইম্পারেটিভ প্লাস অ্যান্ড থাকলে শুরু হয় বাই প্লাস আইএনজি, আর ইম্পারেটিভ প্লাস অর থাকলে শুরু হয় উইদাউট প্লাস আইএনজি, উইদাউট প্লাস আইএনজি। ওকে, দুইটার মধ্যে যে কোনো একটা হয়েছে। আচ্ছা, ওয়ার থাকলে উইদাউট, আর অ্যান্ড থাকলে হচ্ছে বাই, এই তো। হ্যাঁ, বাহ, শাবাশ। ওকে, আসেন প্লিজ, এবার আসেন 17 নাম্বারটা। আচ্ছা, ইন্টিমিডেট, ভয় দেখানো। হ্যাঁ, ভয় দেখানো, তার মানে ভয় দেখানো বলতে আমার মনে হয় যে ওই ফ্রাইটেনই হবে। হ্যাঁ, ফ্রাইটেন, তার মানে ফ্রাইটেনই হবে। এনকারেজ, ডিপ্রেস, উইকেন, ওই যে দুর্বল করা, ডিপ্রেস, ওই যে ডিপ্রেশনের ব্যাপার। আচ্ছা, সরি, দমিয়ে রাখা, ডিপ্রেস,
ডিপ্রেস বলতে হচ্ছে দমিয়ে রাখা, এনকারেজ বলতে হচ্ছে উৎসাহ দেওয়া আর কি, এটা ভার্ব। কেমন? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ফ্রাইটেন বলতে ভয় দেখানো, তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বারটাই হবে। আচ্ছা, এবার আসেন 18 নাম্বারটা একটু খেয়াল করেন। 18 নাম্বারের মাথায় রাখতে হবে এ নাম্বার অফ আর একটা হচ্ছে দা নাম্বার অফ এর ব্যাপারটা পড়েছেন। আচ্ছা দেখা যাক তাহলে ফিউ 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 ফিউ। আচ্ছা, আগে বাদ দেওয়ার সিস্টেমটা কি খেয়াল করেন। এটা স্টুডেন্টস, তার মানে স্মল হওয়া উচিত না, এখানে হচ্ছে ফিউ হওয়া উচিত। কেমন? আচ্ছা, তো যাক, এ নাম্বার অফ যখন থাকে তখন এটার নাম দাঁড়ায় এ নাম্বার অফ, যখন থাকে এ নাম্বার অফ তখন হচ্ছে এটা দাঁড়ায় সংখ্যাগুলো, এবং এটা সংখ্যাগুলো অর্থ দেয় সংখ্যাগুলো, তাই এটা প্লুরাল। আর এটা যেহেতু অফ, তাই এর পরে যা আছে এটা অনুসারে ভার্ব বসবে না, ভার্ব বসবে এ নাম্বার অনুসারে। এ নাম্বার যেহেতু প্লুরাল, তাই ভার্বটাও হবে কি প্লুরাল, এটা আপনাদের জানা আছে। আচ্ছা আসেন তারপরেও দেখি। এটা হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে এটা হচ্ছে অবজেক্ট, এরপরে নাউনটা প্লুরাল হতে হয়, এটা আপনাদের জানা। এটা প্রিপোজিশন, এটা প্রিপোজিশন, এটা প্রিপোজিশন, প্রত্যেকটা নাউন। তো এটাকে কেন বাদ দিতে পারবো আগে, যে এ নাম্বার অফ এর পরে নাউনটা প্লুরাল হতে হয়, কিন্তু এখানে আছে সিঙ্গুলার, তাই আগেই বাদ। তাহলে এ নাম্বার অফ এর পরে নাউনটা কি হতে হয়, প্রিপোজিশনের পরে নাউনটা কি হতে হয়, প্লুরাল হতে হয়, কিন্তু এখানে প্লুরাল নাই, এখানে সিঙ্গুলার আছে, তার মানে এটা আগেই বাদ। কেন? যে ভাইয়া এ নাম্বার বা দা নাম্বারের পরে নাউনটা প্লুরাল হতে হয়, তাহলে এটা বাদ, ওকে আগেই বাদ। আচ্ছা এবার আসেন বাকিগুলো একটু দেখি, যে এ নাম্বার স্টুডেন্টস, ওই ফিউ নাম্বার স্টুডেন্টস, ওকে এটাও স্টুডেন্টস, আচ্ছা এটাও স্টুডেন্টস, আচ্ছা খুব ভালো। তাহলে এখানে খেয়াল করেন যে এ স্মল নাম্বার এটা হয় না, এ ফিউ নাম্বার হয়, কি হয় ফিউ নাম্বার হয়, এই স্মল নাম্বার এটা হয় না, কি হয় ফিউ নাম্বার। তাহলে অল্প বোঝাতে বা নেই বললে চলে বোঝাতে ফিউ বা এ ফিউ এর ব্যবহারটা আসে, কিন্তু এটা অন্তত হয় না। ডান। এবার আসেন, এবার এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে, এখন কোনটা হবে সেটা বড় বিষয়। দেখেন, এবার দেখেন, এটা স্টুডেন্ট ছিল, এটা হচ্ছে অবজেক্ট, এটা কি অবজেক্ট। তাহলে এতটুকু আমার ধারণা আছে যে অবজেক্ট অনুসারে ভার্ব বসে না, অবজেক্ট অনুসারে ভার্ব বসে না। তাহলে হেড ওয়ার্ড অনুসারে ভার্ব বসে, প্রিপোজিশন থাকলে পূর্বেরটা অনুসারে ভার্ব বসে, এই যে পূর্বেরটা অনুসারে ভার্ব বসে, এটা অনুসারে ভার্ব বসে না। তাহলে দেখেন এ নাম্বার অর্থ বলেছিলাম যে সংখ্যাগুলো যেহেতু, তার মানে প্লুরাল। দা নাম্বার সংখ্যাটি ওটা সিঙ্গুলার, কিন্তু এ নাম্বার মানে সংখ্যাগুলো, এটা হচ্ছে প্লুরাল। তাহলে এটা না অনুসারে যদি ভার্ব বসে, তাহলে এটা অনুসারে যদি ভার্ব বসে, তাহলে ভার্বটা অবশ্যই প্লুরাল হতে হবে। এটা অনুসারে যদি ভার্ব বসে, তাহলে ভার্বটা অবশ্যই প্লুরাল হতে হবে। কিন্তু খেয়াল করেন তো, দেখেন এ ফিউ নাম্বারের পরে ভার্বটা আছে সিঙ্গুলার, তার মানে আগে এটাই বাদ, উত্তর তাহলে এই নাম্বারটা, এ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট। ওকে। আচ্ছা, এটা কেন ভুল বললাম, এটা ভুল বললাম নাউন নাই তাই। এটা কেন ভুল বললাম, এখানে নাউন নাই তাই, নাউনটা প্লুরাল নাই তাই বাদ। এখানে স্মল আছে তাই বাদ। আচ্ছা, এখানে কেন ভুল বললাম, ভাইয়া এটা এ নাম্বার, এটা প্লুরাল, তাই এখানে ভার্বটা প্লুরাল হতে হবে, কিন্তু ভার্বটা সিঙ্গুলার তাই বাদ। তাহলে এটা সিঙ্গুলার ভার্ব আছে তাই বাদ, এটা নাউনটা প্লুরাল নাই তাই বাদ, এটা ফিউ বাদ দিয়ে স্মল দিয়েছে তাই বাদ। তাহলে উত্তর হবে এ ফিউ নাম্বার অফ স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট। কেমন? তাহলে অনেক স্টুডেন্ট এখানে কি উপস্থিত হয়েছে, ওয়্যার প্রেজেন্ট, এই তো হয়ে গেল। তাহলে 18 নম্বরে এটা হয়ে গেছে। এবার আসলে 19 নাম্বারটা, অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলিট। ডিলিটের অ্যান্টোনিম কি? ডিলিট বাদ দেয়া, হাইড লুকিয়ে রাখা, তারপরে হচ্ছে স্টার্ট শুরু করা, ডিলে দেরি করা, আচ্ছা ইনসার্ট মানে হচ্ছে স্থাপন করা। এটা বাদ দেয়া আর এটা হচ্ছে স্থাপন করা। তাহলে বাদ দেয়া আর স্থাপন করা, তার মানে এটা ইনসার্ট হবে, কি হবে ইনসার্ট হবে। হ্যাঁ, তাহলে ডিলিট আর এটা ইনসার্ট হয়েছে। আচ্ছা আসেন 20 নাম্বারটা একটু খেয়াল করা যাক। এ লেটার ইজ গোয়িং টু বি রিটেন বাই মি। কেমন? তাহলে এ লেটার বাই মি থেকে কি হবে, আই হবে। আচ্ছা, বি গোয়িং, আয়ের পরে এম আসবে। হ্যাঁ, আয়ের পরে এম, এখানে এম আছে এখানে এম আছে, বাকি দুইটা বাদ। কেন? যে এখানে টেন্স পরিবর্তন হয় না, ভয়েসে টেন্স পরিবর্তন হয় না। এখানে ইজ আছে, এখানে কি হবে এম হয়ে যাবে, আয়ের পরে তার ইজ যাবে না, এম হবে। তাহলে দেখেন আই অ্যাম দুইটার মধ্যে যে কোনো একটা। এখন কথা হচ্ছে যে বি গোয়িং টু, হ্যাঁ এটা পুরোটা মোডাল, বি গোয়িং টু এটা পুরোটা হচ্ছে মোডাল, এটা পুরোটা থাকবে। ওকে, এটা পুরোটা থাকবে, কিন্তু এখানে দেখেন পুরোটা নাই, আছে রাইটিং আছে নাই, তার মানে বাদ।
তাহলে এইটা ঠিক আছে যে আই অ্যাম গোয়িং টু রাইট, এটা পুরোটাই মোডাল। এই যে দেখেন এখান থেকে পুরোটাই কি মোডাল, এটা মোডাল, এবং মোডালের পরে ভার্বের বেস ফর্ম বসছে। এই যে বি গোয়িং টু, কোনো কিছু হতে চলেছে, কোনো কিছু করতে চলেছে, তার মানে উত্তর কিন্তু এ হবে। ওকে, বি গোয়িং টু এটা হচ্ছে মোডাল, কোনো কিছু হতে চলেছে অর্থ দিতে পারে, হ্যাঁ কোনো কিছু হতে চলেছে, ঠিক আছে। বিট অ্যাবাউট দ্য বুশ এটা হচ্ছে অথই সাগরে ভাষা, কেমন? বিট অ্যাবাউট দ্য বুশ এটা হচ্ছে অথই সাগরে ভাষা। আচ্ছা সময় নেই অত। আচ্ছা আসেন, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্মোকিং ইজ ডেঞ্জারাস টু হেলথ হয়, টু হেলথ হতে পারতো, ফর হেলথ কেন হলো না, বাদ। তাহলে এটা এটা আগেই বাদ। স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ, না এখানে চেয়েছে ক্ষতিকর, কিন্তু ক্ষতিকর এটা খারাপ বলছে, তার মানে এটা বাদ। ওকে, স্মোকিং ওয়াজ আ ব্যাড হ্যাবিট এটা হচ্ছে খারাপ অভ্যাস, কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তার মানে এটা বাদ। তাহলে উত্তর কি হবে? স্মোকিং ইজ টেলিং আপন হেলথ। টেল আপন যেটা, টেল আপন এটা মানে হচ্ছে ক্ষতি, ইয়েস এটা মানে কি ক্ষতিকর, টেল আপন মানে কি ক্ষতিকর। ওকে, টেল আপন মানে ক্ষতিকর, তার মানে বি নাম্বারটাই উত্তর হবে। স্মোকিং এটা একটা জেরান্ড, তাই দেখেন ভার্বটা সিঙ্গুলার ইজ, আর এটা হচ্ছে টেলিং আপন আপন হেলথ, কেমন? টেলিং আপন হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য কি ক্ষতিকর। ডান, সঠিক উত্তর কি? আচ্ছা এটা কি কন্টিনিউ, আমি কি ঠিক বললাম? এটা কি কন্টিনিউয়াসে, কন্টিনিউয়াসে হবে? স্মোকিং ইজ টেলিং আপন আপন হেলথ, স্মোকিং টেলস আপন হেলথ, এটা হওয়া উচিত। তার মানে কি সঠিক উত্তর নাই? একটু দেখেন তো 22 নম্বরে সঠিক উত্তর আছে কিনা, 22 নম্বরে সঠিক উত্তর আছে কিনা। বি নাম্বারটা তো আমার কাছে কেমন সন্দেহ মনে হচ্ছে। এটা স্মোকিং, স্মোকিং টেলস আপন হেলথ হবে না, টেলস আপন হেলথ হবে না, একটু কাইন্ডলি দেখেন তো। ডান স্যার, ডান 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 ডান, ঠিক আছে কিনা এটা? টেল আপন ক্ষতিকর, থ্যাংক ইউ। উত্তরটা বি, বি হওয়া উচিত কিনা, বি হওয়া উচিত কিনা, যে স্মোকিং ইজ টেলিং আপন আচ্ছা টেলস আপন হেলথ এটা দিলে বেশি ভালো হতো মনে হয়, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপান খায় না তো স্যার, আরে আচ্ছা এটা মনে হয় একটু দেখেন, হ্যাঁ একটু দেখেন, এটা এটা মনে হয় টেল আপন হওয়া উচিত, এটা কন্টিনিউয়াসে কেন আছে আই ডোন্ট নো। তার মানে কি উত্তরটা ঠিকঠাক আছে কি নাই একটু দেখা হয় নাই। আচ্ছা আমি দেখবো নি, দেখে হচ্ছে আগামী ক্লাসে হচ্ছে বলবো যে এই জায়গাটুকু অ্যাকচুয়ালি হচ্ছে কন্টিনিউয়াসে হয় নাকি প্রেজেন্টেই হয়। আমার তো মনে হয় চিরন্তন সত্য কথা, তার মানে প্রেজেন্টে হওয়া উচিত, প্রেজেন্টে হওয়া উচিত, আমার কাছে এটাই মনে হচ্ছে যে স্মোকিং তো এটা চিরন্তন সত্য, করলে তো এটা হবে, কিন্তু এটা কন্টিনিউয়াসে কেন নিচ্ছে, কন্টিনিউয়াসে কেন নিচ্ছে আই ডোন্ট নো। এটা এইটা প্রেজেন্টে হওয়া উচিত, মনে হয় যে উত্তর সঠিক উত্তরটা নাই, আমার কাছে এটাই মনে হচ্ছে। বাকিটা আল্লাহ ভরসা, একটু দেখে ফেলেন। সঠিক উত্তরটা দেয়া নেই আমার কাছে, তাই মনে হচ্ছে সঠিক উত্তরটা দেয়া নেই। স্মোকিং ইজ টেলিং আপন হেলথ, এটা না হয়ে স্মোকিং টেলস আপন হেলথ এটা হওয়া উচিত ছিল আমার মনে হয়। আচ্ছা আসেন 23 নাম্বারটা, হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড ওয়ান। বিগত বছরের প্রশ্ন, অফ অ্যান্ড ওয়ান এটাকে হচ্ছে তুলে জাস্ট কি করেছে, বিগত বছরের প্রশ্নটা তুলে দিয়ে জাস্ট করেছে অফ অ্যান্ড ওয়ানের মানেটা কি। দেখেন অপশানে বিগত বছরের প্রশ্নে ছিল অকেশনালি মানে কি, অকেশনালি মানে কি অফ অ্যান্ড ওয়ান, অফ অ্যান্ড ওয়ান, অফ অ্যান্ড ওয়ান, ওকে অফ অ্যান্ড ওয়ান মানে মাঝে মাঝে, অফ অ্যান্ড ওয়ান। হি ভিজিটস দ্য স্কুল, সে হচ্ছে স্কুল হচ্ছে যে দায়িত্ব দেখতে যাইতো, কি অফ অ্যান্ড ওয়ান মাঝে মাঝে, হ্যাঁ মাঝে মাঝে, অকেশনালি। নেভার অ্যাট অল কখনোই না, ফ্রিকুয়েন্টলি ধারাবাহিকভাবে, রেগুলারলি নিয়মিত। তাহলে এই জায়গাটুকু ডি নাম্বারটাই হবে, অফ অ্যান্ড ওয়ান মানে হচ্ছে অকেশনালি, অফ অ্যান্ড ওয়ান মানে কি অকেশনালি, হ্যাঁ অফ অ্যান্ড ওয়ান মানে অকেশনালি। ডান স্যার, কালকে ক্লাস নেবেন? হ্যাঁ কালকে ক্লাস নিব 6টায়, কালকে ক্লাস নিব 6টায়। আচ্ছা আচ্ছা আসেন তারপরে আসেন 24 নাম্বারটা একটু খেয়াল করেন। আই হ্যাভ লেফট দ্য রুম বাট, আই হ্যাভ লেফট দ্য রুম বাট, খেয়াল করেন বাট হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন। বাট একটা পজিটিভ হলে আরেকটা নেগেটিভ, একটা নেগেটিভ হলে আরেকটা পজিটিভ। আই হ্যাভ লেফট দ্য রুম,
তার মানে আমি হচ্ছে রুম ছাড়লাম, ওর একটা পজিটিভ নেগেটিভ সাইড আসবে, বিপরীতে একটা বাক্য পরের দিকে আসবে। ও হচ্ছে রুম কি করেছে, রুমে ঢুকেছে, তাহলে একজন বাড়াবে একজন ঢুকবে, এরকম একটা অবস্থা থাকবে। তাহলে কি, আই হ্যাভ লেফট দ্য রুম, আমি হচ্ছে রুমটা ছেড়েছি, আর তখন সে প্রবেশ করেছে। দুইটা একই টেন্সে থাকবে, হ্যাঁ, দুইটা একই টেন্সে থাকবে। কেমন? দুইটা একই টেন্সে থাকবে। ওকে। আচ্ছা, সাবঅর্ডিনেটের জন্য আমরা সাবঅর্ডিনেট কনজাংশনের জন্য আমরা ব্যবহার করি, হ্যাঁ, সাবঅর্ডিনেট কনজাংশনের জন্য আমরা হচ্ছে যে ব্যবহার করি, কিন্তু নরমালি এখানে একই ধরনের টেন্সটা আসবে, হ্যাঁ, একই ধরনের টেন্স আসবে। একই ধরনের টেন্স আসবে, হ্যাঁ, একই ধরনের টেন্স আসবে। আই হ্যাভ লেফট দ্য রুম বাট হি ড্যাশ দ্য রুম। তাহলে এখানে টেন্সটা একই আসবে, তার মানে সি নাম্বারটা উত্তর হবে, হ্যাঁ, সি নাম্বার, একই টেন্স থাকবে। তাহলে ইন্টার্স হবে না, ইন্টার হবে না, এটাও হবে না, তাহলে হ্যাজ ইন্টার। আর আরেকটা বিষয়, ইন্টারের সাথে কখনো প্রিপোজিশন যায় না, একটু লিখে দেন এটা, যে বাহ্যিকভাবে কোথাও প্রবেশ করলে, বাহ্যিকভাবে কোথাও প্রবেশ করলে বাহ্যিকভাবে কোথাও প্রবেশ করলে বাহ্যিকভাবে কোথাও প্রবেশ করলে বাহ্যিকভাবে কোথাও প্রবেশ করলে অবশ্যই ইন্টারের সাথে ইনটু ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না, অবশ্যই ইন্টারের সাথে ইনটু ব্যবহার করা যাবে না, যাবে না, যাবে না, কখনো যাবে না, কখনো যাবে না, কখনো যাবে না, হ্যাঁ। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ, এটা আপনাদের, ইয়েস, ইটস ইউর টার্ন। ওকে, একটু দ্রুত এটার উত্তর করে দেন, তারপরে আমরা আমাদের ক্লাস শেষ করে দেবো ইনশাল্লাহ। আজকে রাতে মনে হয় না, আজকে রাতে মনে হয় আর হচ্ছে না। কালকে হয়তো 6টায় ভোকাবুলারি নিয়ে দাঁড়াতে পারি, হ্যাঁ। আপনারা কি উত্তর বাই লিখছেন নাকি আমাকে বাই বলছেন? ও, উত্তরই বাই লিখছেন না, 24-এর সি। হ্যাঁ, এই যে বাহ্যিকভাবে বলছি, এগ্রিমেন্ট না, বাহ্যিকভাবে বলেছি, বাহ্যিকভাবে শরীর নিয়ে কোথাও প্রবেশ বোঝালে ইন্টারের সাথে কোনো সময়ের জন্য ইনটু হয় না, হয় না, হয় না। ইন্টারের সাথে ইনটু তখনই হয় যখন আমরা কোনো ডিলে যাই, হ্যাঁ, কোনো করা বোঝাই, কোন এগ্রিমেন্ট। থ্যাংক ইউ। ইয়েস, বাহ্যিকভাবে কোথাও প্রবেশ করা বোঝালে ইন্টারের সাথে ইনটু বসবে না, বসবে না, বসবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ডান। এই তো, বাই ইয়োর ওয়াচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। না না, অ্যাড হবে না, অ্যাড হবে না, হ্যাঁ, হবে না, অ্যাড হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। ইয়া বিবি।